আচ্ছা, খেয়াল করো আজকে তোমাদের ল্যাব ম্যানুয়ালে দেখবে এক্সপেরিমেন্ট নাম্বার 2 কম্প্রেশন টেস্ট অফ টিম্বার ব্লক, অর্থাৎ টিম্বার ব্লককে কম্প্রেশন দেওয়ার কারণে তার কি ধরনের বিহেভিয়ার সে শো করে এবং কি প্রপার্টি আসলে আমরা কম্প্রেসিভ লোডের কারণে কি কি প্রপার্টি পাই সেগুলো দেখব, বা তার বিহেভিয়ারটা কিরকম সেটা দেখবো আর কি আমরা। আচ্ছা, আমরা দেখি যে আসলে আমাদের এই টেস্টটার অবজেক্টিভ গুলো কি কি, আমাদের উদ্দেশ্য কি 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 করব আমরা। তো প্রথমে আমরা যেটা করব সেটা হলো তোমার ইউনিভার্সাল টেস্টিং মেশিন আছে, যেটাতে আমাদের মনে করো যে টেনশন টেস্ট অফ মাইল্ড স্টিল করা হয়। এরপরে তোমার এই উডের কম্প্রেশন টেস্ট আজকে যেটা করব, টিম্বারের বা উডের কম্প্রেশন টেস্ট করা হয়, প্লাস ডিরেক্ট শেয়ার টেস্টও করা হয় এখানে। তো এই টেস্টগুলো আসলে ইউনিভার্সাল তোমার টেস্টিং মেশিন দিয়ে করতে হয়, এবং আমাদের ইউনিভার্সাল টেস্টিং মেশিন যেটা আছে সেটা ম্যাক্সিমাম ক্যাপাসিটি 1000 কিলো নিউটনের, এবং তোমরা ফিগারে দেখতেই পাচ্ছ জিনিসটা কিরকম, দুইটা ফ্রেম থাকে এখানে। তো এর ভিতরে এই ফিক্সড একটা বেস থাকে, বেজের এখানে মনে করো স্যাম্পল থাকে। তো স্যাম্পল যদি এখানে থাকে, তোমার এই যে মাঝখানের যে ফ্রেমটা আছে সেটা মুভেবল, উপরের দিকেও যাইতে পারে আবার নিচের দিকেও যাইতে পারে। সো তুমি মনে করো যে একটা স্পেসিমেন এখানে বসাইলা, বসানোর পর তুমি যদি এই ফ্রেমটাকে এটার নিচ মানে একদম উপরের ফেস বরাবর আনার পর কম্প্রেসিভ লোড দাও, তাহলে সে এভাবে আসলে লোড অ্যাপ্লাই করতে থাকবে। আর টেনশন টেস্টের ক্ষেত্রে তোমার এখানেও মনে করো যে একটা, আমি একটু ক্লিয়ার করি। টেনশন টেস্টের জন্য জাস্ট তোমার রেইনফোর্সমেন্ট বা রড যেটা তুমি টেস্ট করবা সেটা এভাবে বসানো হয়। বসানোর পর এই ফ্রেমটা কি থাকে, ফ্রিজ থেকে এই ফ্রেমটা মনে করো যে উপরের দিকে নিচের দিকে নামতে থাকে সাধারণত, বা এটা উপরের দিকে উঠতে থাকে, যে কোনো একটা হয়। যার কারণে কি হয়, টোটাল একটা তোমার পোরশন ফিক্স থাকে, আর একটা পোরশন উপরের দিকে যদি ওঠে তাহলে সেটা একটা টেনশন অ্যাপ্লাই করে। সো আমরা টেনশন টেস্ট, কম্প্রেশন টেস্ট প্লাস শিয়ার টেস্ট সবকিছু আসলে এই ইউনিভার্সাল টেস্টিং মেশিন দ্বারা করতে পারবো। পাশাপাশি দেখবা যে এখানে একটা ডায়াল গজ থাকে, যেখানে আসলে তোমার ডিজিটাল স্কেলে আমরা কত নিউটন লোড আসতেছে সেটা দেখতে পারি টাইমের রেসপেক্টে, যে কত টাইম গেল। তো এখানে তোমাদের মোটামুটি 3 জন স্টুডেন্ট থাকতে হয়। তো 3 জন স্টুডেন্টের ভিতরে একজন মনে করো যে এই রিডিংটা দেখবে, রিডিংটা দেখে নোট ডাউন করবে, আর আরেকজন স্টপ ওয়াচ নিয়ে মানে বলবে যে রিড করতে বলবে, সে সিগন্যাল দিবে রিড করতে। স্টপ ওয়াচ নিয়ে একজন রিড করবে আর একজন লিখবে, এরকম মোটামুটি 2-3 জনের মতো লাগে। সো আমাদের আসলে টেস্টে আমরা দুইটা জিনিস দেখব মেইনলি, সেটা হলো তোমার যে স্লেন্ডারনেস রেশিওর ইফেক্টটা কি। আমাকে বলো তো স্লেন্ডারনেস রেশিওটা কি? বলো স্লেন্ডারনেস রেশিও কি? আমার কথা শুনতেছো? জি স্যার। আচ্ছা, না পারলে বলবা স্লেন্ডারনেস রেশিওটা কি, তোমরা পারতেছো না? স্যার স্যার ওয়ার্ডটা নতুন। তো সেটা বলতে হবে তো। স্যার না হাইট বলতে আর উইথের ভিতরে একটা কি যেন ফ্যাক্টর। হ্যাঁ, এই যে তুমি যে পারতেছো, তাহলে তোমরা তো রেসপন্স করতে হবে, নাহলে তো বুঝবো না তোমরা আসলে বুঝতেছো স্যার মনে পড়ছিল না, মনে করছিলাম। জাস্ট নরমাল জিনিস যদি খেয়াল করো, আমরা মনে করো যে ধরো এটা একটা স্যাম্পল, যে স্যাম্পলে তোমার মনে করো কি আছে, একটা মিনিমাম উইডথ আছে। একটাকে ধরো তুমি বি ধরলা, আরেকটা ধরো তুমি এল ধরলা, মানে উইডথ এবং লেংথ ধরলা আর কি, এবং একটাকে ধরলা তুমি হাইট। তাহলে এই হাইটের সাথে মিনিমাম উইডথের যে রেশিও, হাইট এবং মিনিমাম উইডথের একটা রেশিও হলো স্লেন্ডারনেস রেশিও। যে হাইটের আসলে হাইট কে তোমার মনে করো বি দ্বারা যদি ভাগ করি, তাহলে সেটা কত আসতেছে, সেটার উপর ভিত্তি করে স্লেন্ডারনেস রেশিওর ইফেক্ট কি। আমরা মনে করো একটা স্লেন্ডার এলিমেন্ট টেস্ট করলাম,
একটা স্লেন্ডার মনে করো যে স্লেন্ডারনেস রেশিও বেশি আর একটা স্লেন্ডারনেস রেশিও কম, সেই ক্ষেত্রে দুইটা কম্প্রেশন টেস্টে কি ধরনের ইফেক্ট দিতে পারে এটা আমাদের একটা অবজারভেশন থাকবে। আর আরেকটা অবজারভেশন যেটা থাকবে সেটা হলো দুই ধরনের লোডিং দেওয়ার জন্য, একটা হলো প্যারালাল লোডিং আর একটা হলো পারপেন্ডিকুলার লোডিং। তো প্যারালাল লোডিং এবং পারপেন্ডিকুলার লোডিংটা কি জিনিস একটু পরে বলতেছি। এবং ফাইনালি আমরা ফেলিউর প্যাটার্নটা দেখবো, আসলে স্লেন্ডারনেস রেশিওর কারণে কি ধরনের ফেলিউর প্যাটার্ন হচ্ছে এবং লোডিং ডিরেকশনের কারণে কি ধরনের ফেলিউর প্যাটার্ন হচ্ছে সেগুলো আমরা দেখব। আচ্ছা, নেক্সট আমাদের কাজ হলো তোমার আমরা কোন রেফারেন্সে কাজ করতেছি সেই রেফারেন্সটা হলো এসটিএম D143। তো এটা কি ইয়া করে, এই কোডটা দ্বারা আসলে বুঝায় আসলে তোমার এসটিএম এর একটা নির্দিষ্ট টেস্টের প্রসিডিউরটা বোঝায়, কিভাবে টেস্টটা করতে হবে। তো সেটা টিম্বার টেস্টের কোড এটা দেয়া আছে। মনে করো যে ছোট স্কেলে যদি কোনো একটা টিম্বারকে আমরা টেস্ট করতে চাই তাহলে এই রেফারেন্স অনুযায়ী আমরা টেস্ট করব। তোমরা এই রেফারেন্স নাম্বারটা লিখে সার্চ দিলে দেখবা প্রসিডিউর চলে আসবে। আচ্ছা, নেক্সট আমাদের কাজ হলো 3 নম্বর যেটা আসলে সিগনিফিকেন্সটা কি। আচ্ছা, আমার কথা তোমরা কি বুঝতেছো? আমি হালকা অসুস্থ থাকার কারণে হয়তো কথা না বোঝার কথা, তোমরা কি বুঝতেছো কথা? জি কোনো স্যার, প্রবলেম জি হচ্ছে? স্যার। আচ্ছা, না বুঝলে একটু বইলো তোমরা। আচ্ছা, নেক্সটে আমরা একটু খেয়াল করি, সেটা হলো সিগনিফিকেন্সটা কি, আসলে আমাদের এই টেস্টটা কেন করতেছি। এটা হলো ম্যাটেরিয়ালের কম্প্রেশনের বিহেভিয়ারটা কি ধরনের সেটা জাজ করার জন্য, সেটা উড বা টিম্বারের জন্য শুধু আমরা ইয়া করব। এবং টেস্ট প্রসিডিউর কি ধরনের, ইউনিভার্সাল টেস্টিং মেশিনটা কিভাবে কাজ করে, তার ওয়ার্কিং প্রিন্সিপালটা কি, সেটা অলরেডি একটু হালকা আমি বুঝাইছি। আমরা টেনশন টেস্ট অফ মাইল্ড ডিস্টিল আরো ডিটেইলস জানতে পারবো। আচ্ছা, এখন আমাকে বলো, আমরা এই যে তোমার বিল্ডিং এ কি দেই, রেইনফোর্সমেন্ট বা রড দেই না? জি স্যার। কনক্রিটে রড কেন দেই, রেইনফোর্সমেন্ট কেন দেই, হোয়াট ইজ দি রিজন? বলতে পারবা কেউ? সিভিল ইঞ্জিনিয়ার তো হয়ে যাচ্ছে, বলো যে আমরা আসলে রেইনফোর্সমেন্ট কেন দেই। স্যার যেন কম্প্রেশন না হয়। কম্প্রেশন না হয়, কি বলো তোমরা স্ট্রাকচারে লোড নেওয়ার জন্য। তোমরা অলরেডি 202 বা ম্যাটেরিয়ালস ল্যাব শুরু করছো। ম্যাটেরিয়ালস ল্যাবে তোমাদের কয়টা এক্সপেরিমেন্ট হইছে? স্যার হয়তো একটা মাত্র একটা হইছে। আচ্ছা, স্যার দুইটা হয়েছে। দুইটা হইছে, রিপোর্ট জমা হয়েছে। আচ্ছা, ঠিক আছে। ম্যাটেরিয়ালস ল্যাবে তোমরা দেখবা যে কনক্রিটের কম্প্রেশন টেস্ট করা হয়। আবার এই এসএমবলি ল্যাবে দেখবা স্টিলের মাইল্ড স্টিল যেটা রেইনফোর্সমেন্ট, সেটার আবার টেনশন টেস্ট করা হয়। এখন এই টেস্টগুলো তোমাদের মনে হতে পারে টেস্টগুলো কেন করতেছি। এই টেস্টগুলো করার কারণ আছে। তুমি কনক্রিটের টেস্ট করে তুমি ম্যাক্সিমাম কম্প্রেসিভ স্ট্রেংথ পাবা F'(C), যেটা আমরা বিল্ডিং ডিজাইনে কাজে লাগাবো। আবার স্টিলের তুমি টেনসাইল টেস্ট করে পাবা Fy বা ইল্ড স্ট্রেংথ পাবা, যেটা আমরা মনে করো ডিজাইনে কাজে লাগাবো। সো এই জিনিসগুলো কাজে লাগে। তাহলে প্রশ্ন হইলো, কম্প্রেশন কেন কনক্রিটের জন্য, টেনশন কেন স্টিলের জন্য? স্যার কংক্রিট কখনো স্যার টেনশন নিতে পারে না স্যার। হ্যাঁ, আর স্যার টেনশন স্টিল যেটা আছে স্যার, এটা স্যার এই টেনশন নিতে পারে স্যার। ভেরি গুড। তোমার আইডি কত? স্যার 51 স্যার। আচ্ছা, সো কম্প্রেশন আসলে টেনশন নিতে পারে না এটা ঠিক না। কম্প্রেশন টেনশন নেয়, বাট সরি কনক্রিট টেনশন নেয়, বাট খুবই অল্প পরিমাণ। অর্থাৎ F'(C) দেখা যায় যে 10 ভাগের 1 ভাগ। মনে করো এটা যদি মনে করো যে 3 KSI এর একটা কনক্রিট হয়, তার 10 ভাগের 1 ভাগ, বুঝতেছো যে 0.3 KSI টেনশনে সে এতটা উইক। বাট এই টেনশন তাহলে কে নিবে? আমরা স্ট্রাকচারে টেনশন কম্প্রেশন দুইটাই আসবে। তাহলে এই স্ট্রাকচারের জন্য তোমার টেনশনটা কে নিবে? টেনশনটা নিবে স্টিল, সেজন্য রেইনফোর্সমেন্ট দেয়া হয়। এখন প্রশ্ন হলো যে তাহলে আমরা বিকল্প হিসেবে যদি মনে করো উড বা টিম্বার কোনো জায়গায় কোনো কনস্ট্রাকশনের কাজে ইউজ করি, তাহলে উডের বিহেভিয়ারটা তো আমাদের জানতে হবে। তো উডে দেখা যায় যে তোমার মনে করো যে টেনশনের থেকে কম্প্রেশনে আবার অনেক সময় কি হয়ে যায়, স্ট্রং হয়ে যায়। এটা উডের তোমার মনে করো কোন ধরনের গাছ আসলে তুমি কোন ধরনের কাঠ নিচ্ছ, বুঝি নাই। স্যার সেলুলোজ থাকে স্যার গাছের, এর জন্য স্যার। হ্যাঁ, মনে করো যে তোমার বিভিন্ন ধরনের গাছের ইয়াটা বিভিন্ন ধরনের, যার কারণে ফার্নিচার বানানোর ক্ষেত্রে দেখো যে গাছের তারতম্যের কারণে দামের কিন্তু ভ্যারি করে, তাই না?
সো উড দিয়ে তুমি যদি কোনো ধরনের কোনো স্ট্রাকচার তৈরি করো, সেই ক্ষেত্রে তার বিহেভিয়ারটা দেখতে হবে সে কম্প্রেশনে কি ধরনের বিহেভ করে। সেজন্য আমরা আসলে আজকে টেস্টটা করতেছি। সিগনিফিকেন্স হলো এটাই মেইনলি। ওকে, ঠিক আছে, আমরা নেক্সট চলে যাই। তোমাদের কিন্তু ম্যানুয়ালে এই সব জিনিসগুলো আছে। এগুলো সব কিন্তু ম্যানুয়াল থেকে নেয়া। কোনো কিছুই নিজের থেকে দেয়া না। তো আমি ম্যানুয়াল থেকে পড়াইতে মানে নেক্সট দিন থেকে হয়তো পড়াবো। তো এটা আমি আগেই তৈরি করে রাখছিলাম দেখে সরাসরি এভাবে মানে স্লাইড করতেছি। বাট নেক্সট ক্লাস থেকে হয়তো স্লাইড নাও থাকতে পারে। বাট জিনিসগুলো সব ম্যানুয়ালে আছে। আচ্ছা, নেক্সট যেটা সেটা হলো অ্যাপারেটাস। তো বললামই ইউনিভার্সাল টেস্টিং মেশিন ইউজ করব এবং মাপার জন্য তোমার স্লাইড ক্যালিপার্স ইউজ করব, ডিজিটাল স্লাইড ক্যালিপার্স। অর্থাৎ এখান থেকে এই ডিসটেন্সটা সরাসরি মেপে দিবে, একদম মিলিমিটার স্কেলে বা সেন্টিমিটার বা ইঞ্চি স্কেলে। স্টিল টেপ ইউজ করবা লেংথ মাপার জন্য। লেংথ আর তুমি ডিজিটাল স্লাইড ক্যালিপার্স দিয়ে মাপতে পারবা না। এবার স্টপ ওয়াচ এবং ফাইনালি কম্পিউটার লাগে, বাট আমাদের কম্পিউটারতে একটু প্রবলেম থাকার কারণে আমরা হয়তো কম্পিউটার ইউজ করতে পারবো, আমরা হাতেই করব সবকিছু। আচ্ছা, নেক্সট যেটা আমাদের স্পেসিমেন কি? স্যার উড এন্ড টিম্বার। তোমাদের ম্যানুয়ালে দেখবা এটা হলো তোমাদের মনে করো স্ট্যান্ডার্ড একটা ভ্যালু দেয়া আছে, হয়তো 2 ইঞ্চি 2 ইঞ্চি 6 ইঞ্চি সরি 8 ইঞ্চি এরকম করে দেয়া আছে। বাট আমরা একটু মডিফাই করে আমরা যেটা টেস্ট করি সেটা হলো দুইটা টেস্ট করি, মানে দুই ধরনের স্যাম্পল টেস্ট করি। একটা স্যাম্পল হলো তোমার এইদিকে 2 ইঞ্চি, এইদিকে মনে করো যে হলো তোমার 4 ইঞ্চি, এইদিকেও সাধারণত 4 ইঞ্চি। এটার হলো দুইটা লোডিং এর জন্য, প্যারালাল লোডিং এবং পারপেন্ডিকুলার লোডিং। আর এই দুইটা স্যাম্পল ইউজ করি, একটা প্যারালাল লোডিং এর জন্য, একটা পারপেন্ডিকুলার লোডিং এর জন্য। আবার স্লেন্ডারনেস রেশিও একটু চেঞ্জ করে, মানে হলো 2 ইঞ্চি 2 ইঞ্চি 6 ইঞ্চি 2 2 এবং 6, এটার আমরা আবার শুধুমাত্র প্যারালাল লোডিং এর জন্য ইউজ করি। এই টোটাল 3টা টেস্ট করি আমরা ব্লক। আচ্ছা, এখন আমার প্রশ্ন হলো প্যারালাল লোডিং এবং পারপেন্ডিকুলার লোডিং কি জিনিস? আমাকে একটু কেউ একজন বলতে পারবা যে প্যারালাল লোডিং এবং পারপেন্ডিকুলার লোডিং আসলে প্যারালাল বলতে আসলে কি বুঝতেছি এখানে? স্যার দুইটা লোড 0 ডিগ্রি অ্যাঙ্গেলে থাকবে পরস্পরের সাথে। দুইটা লোড জিরো এরকম কিছু না। আমি যদি একটু স্যার তোমাদেরকে যেই দিকে স্যার হাইট বেশি থাকবে স্যার ওই দিকে স্যার মানে লম্বলম্বী বরাবর স্যার ইসের যে দুই পাশে ফিক্স করে লম্বলম্বী বরাবর স্যার যে ইয়েটা দেওয়া হবে স্যার, আচ্ছা সেটা স্যার পারবেন না? ভালোভাবে বুঝে নাও যে তোমার উড বা মনে করো যে টিম্বারে গ্রোথ হওয়ার সাথে সাথে টিম্বার গুলো জাস্ট মনে করো যদি টিম্বার তুমি কাটার পর দেখবা যে এরকম গ্রেন দেখা যায়, এরকম লম্বা লম্বি গ্রেন দেখা যায়, দেখছো? পুরোপুরি এরকম ভার্টিক্যাল থাকে না, একটু বাঁকা বাঁকা থাকে। এটা কি দেখছো তোমরা? জি স্যার। আচ্ছা, সো এই গ্রেনের একদম প্যারালাল যদি তুমি লোড দাও তাহলে এটাকে বলা হবে প্যারালাল লোডিং। আর যদি পারপেন্ডিকুলারলি তুমি লোড দাও তাহলে সেটাকে বলা হবে পারপেন্ডিকুলার লোডিং। আমার কথা বুঝতেছো এবার? এবার কি বোঝা গেছে নাকি? জি স্যার, বুঝছি স্যার। তাহলে এখানে বলো যে তোমার এই যে গ্রেন গুলো কোন দিকে আছে, কোন ডিরেকশনে আছে? এই ইয়াটা ব্লকটা দেখে কি বোঝা যাচ্ছে? স্যার নিচের ডিরেকশনে, স্যার নিচের দিকে। স্যার না, ভার্টিক্যালি না, আছে। এই ডিরেকশনে আছে। এটা তো কাটার দাগ, এগুলো প্রত্যেকটা লম্বা লম্বা দাগ, এগুলো কাটার কারণে দাগ পড়ছে। তুমি স করার সময় যে দাগটা পড়ছে সেটা। বাট এই গ্রেন গুলো তো দেখাই যাচ্ছে, দেখো এই যে ভিতর দিয়ে গ্রেন গুলো দেখা যাচ্ছে কোন ডিরেকশনে। এখনো কি তোমাদের কনফিউজ লাগতেছে এটা? না না স্যার। স্যার বুঝছি। সরাসরি দেখলে বুঝতে, এগুলো কাটার দাগ। এই যে লম্বা লম্বি ভার্টিক্যালি যে দাগগুলো দেখতেছো এগুলো কাটার দাগ। তুমি কাটতে গিয়ে যে দাগটা ফালাইছো ওইটা। বাট এই যে দেখা যাচ্ছে, দেখো এই যে দেখতেছো এবার? জি স্যার। এখন তুমি যদি লোডটা এই ডিরেকশনে দাও তাহলে সেই লোডটা কি হবে, পারপেন্ডিকুলার না প্যারালাল? স্যার পারপেন্ডিকুলার। 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 আর প্যারালাল হবে জাস্ট এই ডিরেকশনে তুমি যদি কম্প্রেশন দাও, এই দুই ডিরেকশনে এভাবে। বুঝা গেছে? এই জন্য জি আমি স্যার। জুম করলাম। সো প্যারালাল লোডিং পারপেন্ডিকুলার লোডিং আমরা বুঝলাম। তোমরা নোট ডাউন করে নিও। কোনটাতে বেশি লোড হয় তোমাদের কি মনে হয়, কোনটাতে বেশি লোড নিবে? স্যার পারপেন্ডিকুলার। স্যার প্যারালাল লোডিং। একজন প্যারালাল বলছে, একজন পারপেন্ডিকুলার বলছে। আচ্ছা ঠিক আছে, আমরা থিওরি তাহলে একটু পড়ি। থিওরি হালকা পাতলা পড়বো,
আর তোমাদের বলছিলাম যে প্রথম 2টা ল্যাব রিপোর্ট ফুল দিতে হবে। তো ফুল দেয়া মানে কি, মানে ইচ্ছা মতো থিওরি দিতে থাকবা। এটা থিওরি তো বিশাল বড় থিওরি। আর তোমাদেরকে বলে দেয়া হয় ক্লাসে যে তোমরা নিজেদের মতো করে থিওরি কমায় লিখতে। বলো স্যার এটা তো বলা হয় নাই। কি ক্লাসে জয়েন করে ঘুমাইলে তো বুঝবা না যে কি বলা হচ্ছে আর কি বলা হচ্ছে না। আচ্ছা খেয়াল করো যে থিওরি এটাতেও কমায় লিখবা, লাস্টে আমি বলে দিব যে কতটুকু লিখবা। তো প্রথমে বলছে দেখো স্ট্রেস এবং স্ট্রেন রিলেশনশিপ ফর টিম্বার ইজ এক্সিডিংলি কমপ্লেক্স। তার মানে টিম্বারের জন্য স্ট্রেস স্ট্রেন রিলেশনশিপটা একদম অনেক কমপ্লেক্স। এখন বলো যে স্ট্রেস কি জিনিস আর স্ট্রেন কি জিনিস? স্যার প্রতি একক ক্ষেত্রফলের উপর স্যার যে বলটা প্রয়োগ করা হয় স্যার সেটা স্যার প্রেসার স্যার মানে স্ট্রেস। আচ্ছা প্রেসার, সোজা কথা প্রেসারের কথা তুমি বলছো যে লোড হবে তোমার, মনে করো যে এই লোডটা যে তুমি অ্যাপ্লাই করতেছো তার লোড ডিভাইডেড বাই এরিয়া করলে আমরা পাই নরমালি স্ট্রেস, জি স্যার। যেটাকে আমরা নরমালি প্রেসার হিসেবেও ধরতে পারি। আচ্ছা যাই হোক, স্ট্রেনটা কি তাহলে? মনে করো স্যার 33 এই প্রেসারটাকে রেজিস্ট করার জন্য সে যেই বলটা প্রয়োগ করে। স্যার স্ট্রেনটা হচ্ছে স্যার যদি এটার যতটুকু বাড়ছে স্যার সে বাড়াটার অনুপাত বা বাড়া ডিভাইডেড বাই তার অরিজিনাল লেন্থ। হ্যাঁ আচ্ছা তাহলে জিনিসটা কি ঠিক হইলো? বাড়া নাকি বাড়া অথবা কমা দুইটাই হবে। কম্প্রেশন হইলে কমে, টেনশন হইলে বাড়ে। তাহলে কি হবে? স্যার ডেল হ্যাঁ পরিবর্তন, হ্যাঁ সোজা কথা হবে। মনে করো যদি এটা টোটাল ইনিশিয়াল লেংথ এল আই হয় বা এইচ, আমরা হাইট কে এইচ দ্বারা প্রকাশ করলাম, ধরো কথার কথা এইচ আই, কম্প্রেশনের কারণে হাইট কমে যাবে। তাহলে ফাইনালটা হবে এইচ এফ, যদিও ফাইনালটা এখানে দরকার নাই। তাহলে এইচ আই ছিল স্যার এইচ এফ বাই এইচ আই স্যার এটা স্যার স্ট্রেন। স্যার HI মাইনাস HF ডিভাইডেড বাই HI। ভেরি গুড। এইচ আই এবং এইচ এফ এর ডিফারেন্স ডিভাইডেড বাই কি হবে? HI। এইচ আই, এটাকে বলা হয় লঙ্গিচুডিনাল স্ট্রেন। তাহলে ট্রান্সভার্স স্ট্রেন কি জিনিস? ধরো এটা ছিল ডিআই এবং বেড়ে হয়ে গেছে ডিএফ, তাহলে ল্যাটারাল বা ট্রান্সভার্স স্ট্রেনটা তাহলে কি হবে? স্যার DF মাইনাস DI ডিভাইডেড বাই DF। ডিএফ আর ডিআই এর ডিফারেন্স ডিভাইডেড বাই DF। ইনিশিয়ালটা ডিআই। বুঝা গেছে এবার? মানে কতটুকু আসলে ইনিশিয়ালটার সাপেক্ষে কতটুকু চেঞ্জ হয়েছে তার পার্সেন্টেজটাকেই আমরা বলতেছি এখানে স্ট্রেন। তাহলে স্ট্রেনের কি কোনো ইউনিট আছে? নো স্যার। ওকে ভেরি গুড, শেষ, আমরা এই পর্যন্ত বুঝলাম। তার মানে এখানে বলছে টিম্বার কখনোই ইলাস্টিক মুডে বিহেভ করে না, এটার বিহেভিয়ার আসলে টাইমের উপরে নির্ভর করে। এখন আসলে যে ইলাস্টিসিটি কি জিনিস বা ইলাস্টিক কি জিনিস? স্যার এই স্ট্রেস বাই স্ট্রেন এর স্যার অনুপাতটাই স্যার হচ্ছে স্যার ইলাস্টিক স্যার। না 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 না, স্ট্রেস বাই স্ট্রেনের অনুপাত মডুলাস অফ ইলাস্টিসিটি হুকস ল থেকে পাইছো, সেটা আলাদা। আমি বললাম ইলাস্টিক, একটা ম্যাটেরিয়াল ইলাস্টিক, একটা ম্যাটেরিয়াল প্লাস্টিক, কিভাবে বুঝবা? একটা প্লাস্টিক ম্যাটেরিয়াল করলে যদি আবার স্যার আগের শেপে চলে আসে সেটা ইলাস্টিক। ভেরি গুড। আমি লোড দিলাম, তার শেপ চেঞ্জ হইলো, লোড মানে ইয়া করলাম, সরাই নিলাম, তার শেপ রিগেইন করলো, আগের অবস্থায় ফিরে আসলো, এটাকে বলা হয় ইলাস্টিক। তাহলে নির্দিষ্ট পরিমাণ, যে কোনো ম্যাটেরিয়াল নির্দিষ্ট পরিমাণ লোড সহ্য করতে পারে, এর থেকে বেশি লোড দিলে সে পার্মানেন্ট ডিফরমেশন তার ভিতরে হয়ে যায়, তখন সে আর ইলাস্টিক মুডে থাকে না, সে প্লাস্টিক রিজিয়নে চলে যায়। ঠিক একইভাবে দেখো যে ম্যাগনিটিউড অফ, এখানে স্ট্রেন বলছে যে কিসের উপর ইনফ্লুয়েন্স হয়? বিভিন্ন ফ্যাক্টরের উপর। তো ফ্যাক্টর গুলো হইতে পারে মনে করো ডেনসিটি, টিম্বারের ডেনসিটি, গ্রেইনের অ্যাঙ্গেলটা কি ধরনের আছে সেটা, এরপরে লোড অ্যাপ্লাই করতেছো কি গ্রেইনের পারপেন্ডিকুলার নাকি প্যারালাল তার উপরে, এরপরে হলো এই গ্রেইনের ভিতরে আবার কিছু মাইক্রোফাইব্রিল থাকে, সেগুলোর অ্যাঙ্গেল কি ধরনের, এই সেল ওয়ালের সাথে ইয়া করে সেগুলোর মাইক্রোফাইব্রিল গুলোর তোমার মনে করো যে অ্যাঙ্গেলটা কি ধরনের, আমার কোনো এনভায়রনমেন্টালি ডিপেন্ডেন্ট, টেম্পারেচারের উপর ডিপেন্ড করতে পারে, রিলেটিভ হিউমিডিটির উপরে ডিপেন্ড করতে পারে। সো এগুলোর উপরে মনে করো আমাদের ডাটাটা ভ্যারি করে। তো এগুলোর উপরে যেহেতু ডাটা ভ্যারি করে, সেহেতু আমাদের আসলে টেস্ট করেই দেখতে হবে আসলে তার স্ট্রেন ডায়াগ্রামটা কি ধরনের। তাহলে কিছু লিমিটেশন আছে আমাদের কম্প্রেশন টেস্টের, যার কারণে আমাদের অ্যাকুরেট রেজাল্ট আমরা পাই না। তাহলে রিলিটেশন, তোমার লিমিটেশন গুলো কি কি? শুরুতেই দেখো, ট্রুলি কনসেন্ট্রিক লোড, অ্যাক্সিয়াল লোড অ্যাপ্লাই করা পসিবল হয় না। আমাদের ধরো তুমি এই একটা ম্যাটেরিয়ালের ক্রস সেকশন বরাবর
ক্রস সেকশন বরাবর ট্রুলি কনসেন্ট্রিক, একদম তোমার নিউট্রাল অ্যাক্সিস বা সিজি বরাবর তুমি লোড অ্যাপ্লাই করতে পারতেছো না। তুমি লোডটা এই টোটালটা মনে করো যে কি জুড়ে, টোটালটা ক্রস সেকশন জুড়েই লোড অ্যাপ্লাই করতেছো, এটা একটা প্রবলেম। দ্বিতীয় প্রবলেমটা হলো দি রিলেটিভ আনস্টেবল ক্যারেক্টার অফ দিস টাইপ অফ লোডিং অ্যাজ কনস্ট্রেটেড টু দা টেনসাইল লোডিং। আচ্ছা, এখানে একটা কথা বলছে যে তোমার কি হয়, যে যদি তোমার স্লেন্ডারনেস রেশিও বেশি হয়, সেই ক্ষেত্রে যখনই তুমি লোড দিবা, লোড দেওয়ার কারণে এরকম বেঁকে, যে কোনো একদিকে বেঁকে যাওয়ার একটা প্রবণতা কাজ করবে, যেটাকে বলি আমরা বেন্ডিং। তো বেন্ডিং স্ট্রেস যখনই ডেভেলপ করবে, তখন দেখা যাবে যে তুমি ট্রু যে তোমার অ্যাকচুয়াল যে কম্প্রেসিভ লোড সেটা পাচ্ছ না, কারণ বেন্ডিং চলে আসতেছে, তখন বেন্ডিং স্ট্রেস জেনারেট করে ফেলে। তো এটা একটা প্রবলেম। ফাইনালি 3 নাম্বার যেটা আছে সেটা হলো ফ্রিকশন বিটুইন হেড এন্ড টেস্টিং মেশিন। তো হেড এবং টেস্টিং মেশিনের যে ফ্রিকশনটা, অর্থাৎ তোমার যে স্যাম্পলটা, স্যাম্পলের উপরে তোমার মনে করো যে টেস্টিং মেশিনের হেড রাখবা, যেটা দিয়ে তুমি কি করতেছো, লোড অ্যাপ্লাই করতেছো, সেটার ফ্রিকশনের কারণে কিছু তোমার লোড লস হয়ে যাচ্ছে। তো এই জিনিসগুলো বলা আছে এখানে, এগুলো নিজেদের মতো করে পড়ে নিলেই বুঝতে পারবা। নেক্সট 4 নাম্বার যেটা আছে দেখো, যদি ক্রস সেকশনাল এরিয়াটা বাড়ে তোমার কম্প্রেশন টেস্ট স্পেসিমেনের, সেই ক্ষেত্রে বলছে যে স্টেবিলিটি বেড়ে যায়, অর্থাৎ স্লেন্ডারনেস রেশিও কমা। সোজা কথা, তোমার ক্রস সেকশনাল এরিয়া যতই বাড়বে, লেংথের সাপেক্ষে তোমার স্লেন্ডারনেস রেশিও আসলে কি হবে, কমতে থাকবে। তো এটা যখনই কমতে থাকবে, স্টেবিলিটি বেড়ে যাবে, সে বেশি পরিমাণ লোড নিতে পারবে। আচ্ছা, সো এটা এক ধরনের তোমার লিমিটেশন। তুমি কোন সাইজের আসলে টেস্ট ব্লক ইউজ করতেছো তার উপর ভিত্তি করে তার রেজাল্ট ভ্যারি করবে। তো দেখো যে আমরা আসলে উড বিভিন্ন ধরনের ইঞ্জিনিয়ারিং কাজে ইউজ করতে পারি, যার কারণে তার মেকানিক্যাল বিহেভিয়ারটা আমাদের কাজে লাগে, টেনশনে কি ধরনের বিহেভ করে, কম্প্রেশনে কি ধরনের বিহেভ করে, এই জিনিসগুলা। এরপরে দেখো যে তোমরা জানো গ্রে কাস্ট আয়রন, তোমাদের এখনো আমাদের টেস্টটা করা হয় নাই, সেটা হলো প্রথম যে টেস্টটা তোমার হার্ডনেস টেস্ট অফ, তোমার মনে করো যে বিভিন্ন ধরনের স্পেসিমেনের হার্ডনেস টেস্ট করা। তো সেটা টেস্ট করলে দেখবা, স্যার আগেরটা ছিল স্যার। হ্যাঁ আগেটা তো ছিল, বাট সেই টেস্ট তো হয় নাই, হার্ডনেস টেস্ট আমরা করি নাই। জি আমরা স্যার। সেই ম্যাটেরিয়াল ইউজ করে ইমপ্যাক্ট টেস্ট করছি, বাট সেটার হার্ডনেস টেস্টের ডাটা ইউজ করছি, বাট হার্ডনেস টেস্ট আমরা করি নাই, লাস্টের দিকে করব। সো এখানে দেখা যায় যে গ্রে বা কাস্ট আয়রন সেটা হলো তোমার মনে করো যে অনেকটা কনক্রিটের মতো কি করে, তারা তোমার ব্রিটেল ক্যারেক্টারিস্টিক, অর্থাৎ তারা টেনসাইল লোড বেশি নিতে পারে না, বাট কম্প্রেশনে অনেক স্ট্রং। উডের ক্ষেত্রে দেখা যায় যে কি, তোমার আনইউজুয়াল বিহেভিয়ার করে, সে অনেক সময় দেখা যায় যে তোমার কি কম্প্রেশনেই স্ট্রং সে বিহেভিয়ার করতেছে, আবার টেনশনেও দেখা যায় যে অনেক সময় স্ট্রং বিহেভিয়ার তার আমরা দেখতে পারি। আমরা এটা মানে যখন টেস্ট করব তখনই আমরা বুঝতে পারি জিনিসটা। আচ্ছা, এরপরে নেক্সট যেটা বলা আছে দেখো, যে এটা এই যে বারবার একই কথা বলছে যে কম্প্রেসিভ লোডের ক্ষেত্রে তার যে বিহেভিয়ার সেটা পিকুলিয়ার বিহেভিয়ার করে। আচ্ছা, যেহেতু আইসোট্রপিক ম্যাটেরিয়াল, বলতো আইসোট্রপিক ম্যাটেরিয়াল মানে কি? বলো, হোয়াট ইজ আইসোট্রপিক ম্যাটেরিয়াল? স্যার এর সব দিকে হচ্ছে সব ডিরেকশনে সেম থাকবে, কি সব ডিরেকশনে প্রপার্টি প্রপার্টি গুলো গুলো সেম থাকবে। হ্যাঁ সেম থাকবে, হ্যাঁ ভেরি গুড। সেম যাই হোক, স্ট্রেংথ হয়তো হ্যাঁ প্রপার্টি মেকানিক্যাল বা তোমার মনে করো যে ফিজিক্যাল প্রপার্টি সবগুলোই সেম থাকবে, ঠিক আছে, স্ট্রেংথ থেকে শুরু করে সবকিছুই। আচ্ছা যাই হোক, তো এখানে এই জিনিসগুলো বলা আছে যে নরমালি এই জিনিসগুলো কিন্তু আমরা মাঝে মধ্যে জিজ্ঞেস করি। তো যারা ক্লাস করতেছো না, জয়েন করে ঘুমাচ্ছ, তারাই কিন্তু বিপদে পড়বে। যে কম্প্রেশন লোডের ক্ষেত্রে প্যারালাল টু গ্রেইন হইলে তোমরা উত্তর দিছিলা যে প্যারালাল টু গ্রেইন যদি এরকম হয়, সেই ক্ষেত্রে এটা সবচেয়ে বেশি স্ট্রঙ্গার হয়। প্যারালাল টু গ্রেইন হইলে সবচেয়ে বেশি স্ট্রঙ্গার হয়, এবং পারপেন্ডিকুলার টু গ্রেইন যদি তুমি লোড অ্যাপ্লাই করো, সেই ক্ষেত্রে এখানে প্রত্যেকটা ইজিলি বেন্ডিং হয়ে যায়, যার কারণে তার লোড দেওয়ার ক্যাপাসিটি কম। যার কারণে বলে দিছে যে প্যারালাল টু লোডিং এর জন্য তুমি যে স্ট্রেস পাবা বা লোড পাবা বা কম্প্রেশন পাবা, সেটা প্রায় এই পারপেন্ডিকুলার লোডিং এর 3 থেকে 4 গুণের মতো পাওয়া যায়। এটা মনে করো স্ট্যান্ডার্ড ভ্যালু না, ধরে নেওয়া হয়েছে যে প্রায়
3 to 4 টাইমস লোড। মনে করো যে পারপেন্ডিকুলারলি লোডিং করলে সে যে ইয়াটা মানে তোমার যে কম্প্রেশনটা নিতে পারে তার থেকে প্রায় 3 থেকে 4 গুণ নিতে পারে প্যারালাল লোডিং এর ক্ষেত্রে। তাহলে তুমি যখন মনে করো কাঠের ঘর তৈরি করবা সেক্ষেত্রে কলাম হিসেবে যদি উড ইউজ করো তাহলে এমন ভাবে এটা আসলে কাটবা মেশিনে যাতে মোটামুটি এভাবে পারপেন্ডিকুলারলি তোমার কি গ্রেন গুলো থাকে, যাতে করে তোমার কম্প্রেসিভ লোড আসলে সে রেজিস্ট বেশি করতে পারে। এই জিনিসগুলো খেয়াল করতে হবে। ওকে, আমরা বুঝলাম। এই যে স্যার হ্যাঁ বলো। আবার একটু রিপিট করবেন যে মানে পারপেন্ডিকুলার লোড দিলে সে বেশি লোড নিতে পারবে? না 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 না, প্যারালাল লোডিং ক্ষেত্রে এই আচ্ছা যে গ্রেডের প্যারালাল লোডিং এর ক্ষেত্রে সে বেশি কম্প্রেশন নিতে পারে পারপেন্ডিকুলার লোডিং এর থেকে। কারণ তো পারপেন্ডিকুলার যখন লোডিং এ কলামে এরকম ইউজ পেন্ডিং করব চলে তখন কি আসবে। হবে স্যার? তখন মনে করো প্যারালাল লোডিং রেখে এই মানে কাঠটা তুমি সমিলে কাটবা, যাতে করে কি হয় যে তোমার এই যে গ্রেনটা মোটামুটি এভাবে কি থাকে প্যারালাল থাকে গ্রেনটা। তাহলে কি জি হবে স্যার। যে কলাম হিসেবে ইউজ করলে কলামে তো কম্প্রেশন আসে, সো তখন জিনিসটা মোর স্ট্রঙ্গার হবে। বুঝা গেছে? জি তো এই স্যার। জিনিসটা এখানে লেখা আছে। হ্যাঁ বলো। স্যার গ্রেইনটা যদি কখনো কোনো অ্যাঙ্গেলে থাকে সেই ক্ষেত্রে? অ্যাঙ্গেলে থাকলে তো বললাম তো অ্যাঙ্গেলের উপরও নির্ভর করে। তো অ্যাঙ্গেলে থাকলেও তুমি বলো যে তোমার যদি এরকম অ্যাঙ্গেলে থাকে, একটু বেশি অ্যাঙ্গেল তো থাকবে না, সাধারণত 30 থেকে 45 ডিগ্রির মতো অ্যাঙ্গেলে থাকে। তোমরা দেখো নেটে সার্চ দিলে এই জিনিসগুলো অ্যাঙ্গেল গুলো পাবা। তো সেই ক্ষেত্রেও তো তোমার এইভাবে তোমার লোড বেশি নিবে নাকি এভাবে বেশি নিবে? সেই ক্ষেত্রেও দেখো এভাবেই বেশি নিবে। যদিও এখানে একটা দুইটা তোমার কম্পোনেন্ট আসতেছে জি স্যার। প্রত্যেকটা লোডিং এর ক্ষেত্রে, তাও প্যারালাল লোডিং এর ক্ষেত্রে যেটা সেটাই মনে করো যে বেশি নিবে। হ্যাঁ ঠিক আছে? ঠিক আছে। ওকে, আমরা নেক্সট দেখো অনেকগুলো থিওরি আছে, এই একই কথা বারবার ঘুরে ফিরে লেখছে, বাট আমরা মোটামুটি দেখতেছি। এখন বলছে যে দেখো কম্প্রেশন ফেলিওর অফ উড পারপেন্ডিকুলার টু গ্রেডের পারপেন্ডিকুলার যেটা আছে সেটা আসলে ক্রাশিং ফেলিওর হয়। আবারও বলতেছি, কারণ বলেই দিছিলাম যে লোড কম নেয়, যখন তুমি পারপেন্ডিকুলারলি ডিরেকশনে তুমি লোডটা দিবা তখন সে লোড নিবে কম এবং ক্রাশিং ফেলিওর দেখাবে। উড ফাইবারের ক্রাশিং ফেলিওর হয়ে যাবে, কারণ অনেকটা বেঁকে যাবে, ক্রাশ করে যাবে। আচ্ছা, এবং যে কোনো একটা থিনেস্ট ওয়াল প্রথমেই কি হবে কলাপস হবে এবং এই অ্যাকশনটা কন্টিনিউ করে একদম লাস্ট পর্যন্ত চলে যাবে, ক্রাশিং ফেলিওর হয়ে যাবে। আচ্ছা, এবং বলছে প্যারালাল টু গ্রেন যদি হয় সেই ক্ষেত্রে কি হবে? প্যারালাল টু গ্রেন এর ক্ষেত্রে মনে করো যে এরকম লম্বালম্বি ইয়াটা আছে, তো আমরা জানি লম্বালম্বি তুমি যখন লোড দিবা তখনই সে আসলে এভাবে বেঁকে যাওয়ার একটা প্রবণতা কাজ করবে, তখনও একটা কিন্তু বেন্ডিং কাজ করতেছে। বুঝতেছো? এভাবে বাঁকতেছে হলো এই ডিরেকশনে, আর এভাবে মনে করো যে এই ডিরেকশন অথবা এই ডিরেকশনে বাঁকবে, অর্থাৎ বেন্ডিং কাজ করবে। কারণ আমরা জানি তো মনে করো একটা কলামে তুমি যখন কম্প্রেশন দিবা সে অ্যাক্সিয়ালি লোড নিবে, পাশাপাশি তার ভিতরে একটা প্রবণতা কাজ করবে, সে যে কোনো একদিকে বেঁকে যাবে, একটা বেন্ডিং চলে আসবে। সো এখানে বলছে বেন্ডিং বা বাকলিং হয়ে যাবে উডের ফাইবারের। তাহলে তার মানে স্যার ফাইবারের সাথে আমার সবসময় পারপেন্ডিকুলারই ইয়াটা দিতে হবে, ঠিক না? বললাম তো, না না না, পারপেন্ডিকুলার দিতে হবে এমন কথা না, আমরা দেখতেছি যে কিভাবে দিলে সে লোড বেশি নেয়। পারপেন্ডিকুলারলি তুমি যদি এই ডিরেকশন দাও, পারপেন্ডিকুলারলি লোড দিলে সে তো কম নিচ্ছে এবং সে ক্রাশিং ফেলিউর হচ্ছে, শর্ট কলামের মতো বিহেভ করতেছে। আর যদি তুমি কি দাও প্যারালাল লোডিং দাও সেই ক্ষেত্রে লোড নিচ্ছে বেশি, কম্প্রেশন বেশি নিচ্ছে এবং বাকলিং ইফেক্টে সে ফেল করবে। বাকলিং ইফেক্টে হলো প্যারালাল লোডিং এ, পারপেন্ডিকুলার লোডিং এ ফেল করবে ক্রাশিং এ। সেই জিনিসটা এখানে বলা আছে। তো আমরা যখন স্লেন্ডার কলামের ইয়া করব তখন জিনিসগুলো আরো ক্লিয়ার হবে, স্লেন্ডার কলাম কিভাবে ফেল করে আর শর্ট কলাম কিভাবে ফেল করে এটা দেখবো। তাহলে এই জিনিসগুলো বলছে যে কিছু কিছু ম্যাটেরিয়াল টেনশনে গুড, কম্প্রেশনে পুয়ার, আবার কিছু কিছু ম্যাটেরিয়াল দুইটাতেই ভেরি স্ট্রং। তাহলে এই জিনিসগুলো আসলে আমাদের বিহেভিয়ার গুলো জানার জন্যই আমরা আসলে টেস্টটা করে থাকি। আচ্ছা, নেক্সট যেটা আছে আমাদের অনেকগুলো আসলে থিওরি দিছি, শুধু শুধু কোনো দরকার নেই। একটা হলো টেনসাইল টেস্টের বিপরীত নেচারটা হলো কম্প্রেশন টেস্ট। বলেই দিছিলাম একটা ম্যাটেরিয়ালকে তুমি দুই দিক দিয়ে যদি টান দাও সেই ক্ষেত্রে সেটা হবে টেনসাইল টেস্ট, আর যদি দুই দিক দিয়ে তুমি কম্প্রেশন দাও সেই ক্ষেত্রে সেটা হবে কম্প্রেসিভ টেস্ট। এই জিনিসটা এখানে বলা আছে। আচ্ছা, এখানে বলছে দেখো ডাকটাইল ম্যাটেরিয়াল যেগুলো সেগুলোর জন্য সাধারণত তোমার কি করা হয়? টেনশন টেস্ট করা হয়। ডাকটাইল ম্যাটেরিয়াল যেগুলো আছে সেগুলো টেনশন টেস্ট করা হয় সাধারণত।
ঠিক আছে? আর ব্রিটল ম্যাটেরিয়াল গুলোর জন্য সাধারণত কম্প্রেশন টেস্ট করা হয়। এটা হলো সাধারণ কেস। আবার কিছু কিছু ম্যাটেরিয়াল টেনশন কম্প্রেশন দুইটাতে স্ট্রং, তাদের জন্য টেনশন টেস্ট কম্প্রেশন টেস্ট দুইটাই করা হয়। আচ্ছা, এরপরে এই যে ইউটিএম দিয়ে আমরা কম্প্রেশন টেস্ট করব, লোড এপ্লাই করার আগে গ্রিপ করে নিব, এই জিনিসগুলো বলা আছে। প্লেট বা হেড এর উপরে রেখে তারপরে আমরা লোড এপ্লাই করব, এই জিনিসগুলো দেয়া আছে। তো একটা বলে দিছে যে দেখো, বলছে যে তোমার লোয়ার হেড যেটা থাকে ইউটিএম এ সেটা স্টেশনারি ফিক্সড থাকবে। স্যার আর আপার ডাকটাইলের ক্ষেত্রে কি বলছেন? টেনশন? হ্যাঁ, ডাকটাইল ম্যাটেরিয়ালে সাধারণত টেনশন টেস্ট করা হয় সাধারণত। বাট অনেক সময় তারা কম্প্রেশনে স্ট্রং হলে কম্প্রেশন টেস্টও করা হয়। আর ব্রিটল ম্যাটেরিয়ালে সাধারণত কম্প্রেশনে স্ট্রং হয়, যার কারণে তাদের কম্প্রেসিভ স্ট্রেংথ টেস্ট করা হয় সাধারণত, যেটা সেটা মানে সাধারণ কেস। আচ্ছা, আমাদের ইউটিএম এ একটা তোমার হেড থাকে যেটা স্টেশনারি অর্থাৎ ফিক্সড, আর একটা হেড উপরের দিকেও যেতে পারে বা নিচের দিকেও যেতে পারে। সো নিচের দিকে নামলে কম্প্রেশন, উপরের দিকে উঠলে টেনশন হবে একটা ম্যাটেরিয়ালের ক্ষেত্রে। সো এই জিনিসগুলো এখানে বলা আছে, এগুলো অলরেডি আমি বলে দিছি। সো এখন আপাতত দরকার নাই। এরপরে দেখো আমরা যে তোমার যে ম্যাটেরিয়াল গুলো ইউজ করব সেটা সাধারণত 2 বা তার নিচে রাখবে স্লেন্ডারনেস রেশিও h/d এর মান সাধারণত 2 বা তার নিচে রাখবো আর কি। এবং আমরা কিউবিক স্পেসিমেন ইউজ করতেও পারি। কিউবিক স্পেসিমেন ইউজ যদি না করি সেক্ষেত্রে আচ্ছা, আমরা যে স্পেসিমেন ইউজ করবো সেটা তো অলরেডি বলে দিছি। আচ্ছা, খেয়াল করো এখন যেটা আসো যে প্রসিডিউরটা, আমরা কি কি স্টেপে আসলে কাজটা করব ভালোভাবে খেয়াল করো। তোমরা কি কথা শুনতেছো? জি স্যার। কি স্যার? আচ্ছা, প্রত্যেকটা জিনিস বুঝবা এখন থেকেই, তোমাদের ল্যাব রিপোর্টের প্রত্যেকটা জিনিস কাজে আসবে যে এখন আসলে আমরা কিভাবে কাজ করব। ভিডিও একটা দেখাবো, শর্ট ভিডিও কিছু, মনে করো যে ফিগার দেখাবো, এরপরে ক্যালকুলেশন একদম হাতে কলমে দেখাবো। আমি পুরোপুরি স্লাইডটা আসলে আগে তৈরি করতে পারি নাই, বাট যতটুকু পারছি তোমাদের হেল্প হবে আশা করি। আচ্ছা, খেয়াল করো সেটা হলো প্রসিডিউর কি কি, আমরা আসলে কি কি প্রসিডিউর ফলো করব সেটা একটু দেখি। শুরুতেই দেখো, আমাদের যে ম্যাটেরিয়াল গুলো নিব সেগুলোর ডাইমেনশন গুলো মেপে ফেলবো। ডাইমেনশন গুলো মেপে ফেলবো স্লাইড ক্যালিপার্স দিয়ে, ডিজিটাল স্লাইড ক্যালিপার্স দিয়ে মেপে ফেলবো, এবং সেটা মিলিমিটারে থাকলে মিলিমিটারই সেটা নোট ডাউন করে ফেলবো। তাহলে নোট ডাউন করব কি কি, মনে করো যে হাইট, ইনিশিয়াল হাইট HI, এরপরে ইনিশিয়াল লেংথ LI, মনে করো এটাকে হাইট ধরতেছো, এটাকে লেংথ, এটাকে উইথ। উইথ মানে ধরতেছো তুমি, মনে করো যে ডি ধরতেছো উইথ কে, লেংথ ধরতেছো এল কে, আর হাইট কে ধরতেছো এইচ। সো ইনিশিয়ালটাকে HI, LI এবং DI নির্ণয় করে ফেলবা প্রত্যেকটা ম্যাটেরিয়ালের জন্য তিনবার করে, মানে প্রত্যেকটা ম্যাটেরিয়ালের জন্যই 3টা ডাটা নিয়ে 3 দ্বারা ভাগ করতে হবে। কারণ এই ডি যখন মাপবা তখন এখানে এক ধরনের ডি শো করতেছে, এই বরাবর ডি আরেকটা শো করতেছে, এই বরাবর ধরো ডি আরেকটা শো করতেছে, একটু ডিফারেন্স থাকতেই পারে। এই 3টা ডি এভারেজ করে যেটা পাবা সেটা। ঠিক একই ভাবে এইচও 3বার মাপ নিবা, এল ও 3বার মাপ নিবা, মাপ নিয়ে এভারেজ করে নিবা, মিনিমাম 3বার নিতে হয়। এটা হলো স্ট্যান্ডার্ড প্রসিডিউর। ওকে, নেক্সট আমাদের কাজ কি? নেক্সট আমাদের কাজ এই স্পেসিমেন বা ব্লকটা আমরা প্রপার পজিশনে, টেস্টিং মেশিনের প্রপার পজিশনে আমরা প্লেস করব। দেন আমাদের কাজ কি? কন্টিনিউয়াসলি লোড অ্যাপ্লাই করব, কম্প্রেসিভ লোড। কন্টিনিউয়াসলি কম্প্রেসিভ লোড আমরা এভাবে অ্যাপ্লাই করতে থাকব, একটা তো ফিক্স থাকবে। সো এই কন্টিনিউয়াসলি ফেলিউর হওয়ার আগ পর্যন্ত লোড অ্যাপ্লাই করে দেখবো যে ম্যাক্সিমাম কি পরিমাণ লোড হয়। তাহলে এই যখন লোড অ্যাপ্লাই করতেছি তখন মনে করো একজন স্টুডেন্ট কি করবে, স্টপ ওয়াচ নিয়ে বলবে যে যখন 0 টাইম তখন ডিসপ্লেতে শো করবে লোডও 0, যখন টাইম 0 লোডও 0। এরপরে 10 সেকেন্ড পর একজন স্টুডেন্ট বলবে রিড, মানে 10 সেকেন্ড পর সে রিড করতে বলবে। 10 সেকেন্ড পর রিড করতে বললে সে ডিসপ্লেতে যে মানটা পাবে সেই মানটা রিড করে লিখবে। ধরো মনে করো যে 200 নিউটন পাইছে, কথার কথা, যদিও বেশি কম হইতে পারে। আবার 20 সেকেন্ড পরে সে, মানে প্রতি 10 সেকেন্ড পর পর সে আবার বলবে যে রিড করতে, আবার রিড করে মনে করো যে তোমরা 1200 নিউটন পাইলা, সেটা আবার নোট ডাউন করলা। তার মানে আমরা টোটাল নোট ডাউন করে এই জিনিসগুলোই পাবো, টাইম পাবো আর লোড পাবো, আর কিছুই পাবো না। আচ্ছা, হ্যাঁ বলো। মেশিনে কি আমরা মানে সেট করা থাকে যে এত টাইম পর পর এতটুকু লোড বাড়বে? হ্যাঁ, ভেরি গুড, সেটা আসতেছে, আমরা একটু পরে বলতেছি।
ঠিক আছে, জি আমরা স্যার। একটু পরে বলি, সেটা আসবে। এরপরে লোড অ্যাপ্লাই করলাম, লোড অ্যাপ্লাই করার পর ফাইনালি ম্যাক্সিমাম লোডটাও ফেলিওরের আগে আমরা মনে করো রেকর্ড করে রাখলাম, এবং ফাইনালি ফ্র্যাকচার সারফেস কি ধরনের ফ্র্যাকচার হয় সেটা দেখলাম, এবং ফেলিওর প্লেনটা দেখলাম যে কি ধরনের ফেলিওর হইতে পারে, এবং ফাইনালি ফেলিওর হওয়ার পর যে ফাইনাল ডাইমেনশন গুলো আমরা নির্ণয় করে ফেললাম। আচ্ছা, ফাইনাল ডাইমেনশন গুলো নির্ণয় করার ক্ষেত্রে আমাদের কাজে লাগবে পয়জনস রেশিও বের করতে, তারপরে কি ধরনের কি মনে করো আমাদের টেস্ট হচ্ছে এই জিনিসগুলো বের করতে। তাহলে আমরা একটা মনে করো স্যাম্পল টেস্টটা দেখি যে টেস্টটা আসলে কিভাবে হয়। একটু খেয়াল করো, একটু আসতে টাইম নিচ্ছে, আমার ল্যাপটপটা একটু স্লো তো। আচ্ছা, আমি তাও দেখাচ্ছি তোমাদের। খেয়াল করো, তোমরা কি দেখতেছো? হ্যালো, জি স্যার। জি স্যার। ওকে, দেখো তার মানে আমরা ব্লকটা কি করলাম এখানে, তোমার মনে করো যে ব্লকটা বসানোর পর এই যে উপরের যে পোর্শনটা সেটা আস্তে আস্তে নিচের দিকে নামবে, এবং সে একটা লোড অ্যাপ্লাই করতে থাকবে, কম্প্রেসিভ লোড, এবং লোড দেওয়ার পর ফাইনালি ফেলিওর হয়ে যাবে। আচ্ছা, শেষ মোটামুটি এটাই, এবং ডিসপ্লেতে লোডটা শো করবে। সো মোটামুটি এটাই আমরা দেখলাম। তাহলে আমাদের কি কি জিনিস আমরা পাইলাম। ওই একজন বলল যে আসলে মেশিনটা ডাটা এবং স্যাম্পল যে ডাটা পাবো, কিছু ডাটা আমরা পাচ্ছি আর কিছু ডাটা ক্যালকুলেট করা লাগতেছে। সো তোমরা ডাটা টেবিল যখন দিবা তখন ডাটা টেবিলে এই জিনিসগুলো দিবা যে কি কি আছে। তো ডাটা টেবিল যেটা দিবা, ডাটা টেবিলে দিবা শুধুমাত্র টাইম এবং লোড। এই যে যেটা তোমরা মনে করো আমরা তো তোমাদের টেস্ট সরাসরি এখানে দেখা মানে করাইতে পারতেছি না, আমরা ডাটা দিয়ে দিব, প্রত্যেক স্টুডেন্টের জন্য ইন্ডিভিজুয়াল ডাটা দিয়ে দিব। তোমরা টাইম এবং লোডের ডাটাটাই শুধুমাত্র পাবা, আর কিছু পাচ্ছ না। আচ্ছা, এখন আমার কথা হলো যে একজন প্রশ্ন করছে তাহলে যে মেশিনটা যে লোড দিচ্ছে সে আসলে কিভাবে লোড দিচ্ছে। এটাকে দেখবা যে ডিফরমেশন রেট আকারে সে লোডটা দিবে। তোমাদের ম্যানুয়ালে লেখা আছে স্ট্রেন রেট। তো আসলে স্ট্রেন রেট বা ডিফরমেশন রেট বলতে আসলে আমরা কি বুঝি সেটা বলতেছি। আচ্ছা, তো সেটা হলো এটা আসলে ডিফরমেশন রেট হবে, স্ট্রেন রেট হবে না। তো যদিও মেশিনে স্ট্রেন রেটই লেখা আছে, বলছে প্রত্যেক মিনিটে 5 মিলিমিটার করে তার লেংথ কম বা বেশি হবে, যেহেতু কম্প্রেশন সেহেতু প্রত্যেক মিনিটে 5 মিলিমিটার করে সে কমবে। অর্থাৎ এই যে কম্প্রেশন দিচ্ছ প্রতি মিনিটে তার এই যে লেংথটুকু যে কমতেছে, যে বরাবর লোড দিচ্ছ সে কতটুকু কমবে প্রত্যেক মিনিটে, কতটুকু কমবে 5 মিলিমিটার কমবে প্রত্যেক মিনিটে। তাহলে প্রত্যেক সেকেন্ডে কতটুকু কমবে 5/60 মিলিমিটার পার সেকেন্ড, মিলিমিটার পার সেকেন্ড, বুঝতেছো? এটা কিন্তু 60 নট 10। 5/60 মিলিমিটার পার সেকেন্ড করে সে কমতে থাকবে, বা 5 মিলিমিটার পার মিনিটে কমতে থাকবে, একই কথা। সো এই জিনিসটা আমাদের খেয়াল করতে হবে যে এটার জন্য তার কতটুকু লোড লাগবে, সে নিজেই সেই লোডটা দিয়ে দিবে যে এতটুকু 1 মিনিটে এতটুকু কমার জন্য আমার কতটুকু লোড বাড়ানো লাগতেছে, সে নিজের মতো করে লোডটা বাড়ায় নিবে মেশিনে। তো মেশিন দুই ভাবে কাজ করতে পারে, একটা হলো লোড বেস, প্রতি মিনিটে এত কিলোনিউটন লোড দিবে, এটা এক ধরনের। আর একটা হলো এই যে ডিফরমেশন বা স্ট্রেন বেস, এটার ক্ষেত্রে হলো তোমার স্ট্রেন তুমি ফিক্সড করে দিবা, লোড সে তার ইচ্ছা মতো বাড়াবে। একটা হলো লোড ফিক্সড করা, একটা হলো স্ট্রেন ফিক্সড করা, এটাই মেশিনে দুইটাই করা যায়। ওকে, সো ইনিশিয়ালি তুমি মনে করো ডাটা পাইলা, কথার কথা ইনিশিয়াল যে স্যাম্পলটা তুমি নিয়ে কাজ করতেছো, আমরা ধরে নিলাম যে কোনো একটা স্যাম্পলের জন্য দেখাই, তোমরা 3টা কেজের জন্যই দেখাবা, অর্থাৎ তোমরা যে ক্যালকুলেশন করবা 3টা কেজের জন্য। আমি তোমাদেরকে স্যাম্পল ক্যালকুলেশন হিসেবে একটা লোডিং এ দেখাবো, সেটা ধরো প্যারালাল লোডিং এর জন্য, এবং প্যারালাল লোডিং 2টা ছিল। তো দুইটাই দুই ধরনের স্যাম্পল ছিল। তো ধরলাম আমরা যে স্যাম্পলটা নিচ্ছি
সেই স্যাম্পলটা ধরো 2 ইঞ্চি 2 ইঞ্চি আর ধরো তোমার ধরো 6 ইঞ্চি, এরকমই তো ছিল নাকি? মনে আছে যে 2 ইঞ্চি 2 ইঞ্চি 6 ইঞ্চির একটা স্যাম্পল ছিল? জি স্যার। আচ্ছা, সো তুমি মেপে দেখলা 2 ইঞ্চির যেটা সেটা মেপে দেখলা, তুমি ধরো যদিও 25.4 মানে হলো কত 50 এর উপরে পাওয়ার কথা, বাট 2 ইঞ্চি থেকে একটু কম আছে, যার কারণে আমরা ইনিশিয়াল তোমার ডি যেটা ইনিশিয়াল ডি সেটা পাইছি মনে করো 47 মিলিমিটারের মতো, 2 ইঞ্চির কাছাকাছি। আর এটাকে ধরছিলাম লেংথ। তো যেহেতু লেংথ এবং এলআই এবং ডিআই দুইটাই সেম, সেটাও মনে করো এই ধরনেরই পাবো, 50 এর কাছাকাছি মিলিমিটার পাইলাম স্লাইড ক্যালিপার্স দিয়ে। আর হাইট যেটা, হাইট হলো 6, মনে করো 6 ইঞ্চির জন্য প্রায় 150 মিলিমিটারের মতো উপরে পাওয়ার কথা, মানে হাইট যেটা এইচআই। সো পাইলাম মনে করো ইনিশিয়াল হাইটটা 150 মিলিমিটারের মতো পাইছি, সেটাও আমরা নোট ডাউন করে রাখছি। ওই যে তিনটা মাপ নিয়ে এভারেজ করে, তিন ভাবে বিচার করে আর কি এভারেজ করে নিছি। ফাইনালি ম্যাটেরিয়ালটা যখন টেস্ট করলাম 10 সেকেন্ড পর পর লোড পাইলাম আমাদের ডিসপ্লে থেকে, লোডগুলো আমরা নোট ডাউন করলাম। ফাইনালি 60 সেকেন্ডে গিয়ে ম্যাক্সিমাম লোডটা কমে গেছে, অর্থাৎ ফেল করে গেছে। ম্যাক্সিমাম লোড পাওয়ার পরই এই যে 27 ম্যাক্সিমাম পাইছে, আস্তে আস্তে কমে গেছে, কমে গিয়ে ফাইনালি ফেল করে গেছে 60 সেকেন্ড বা 1 মিনিটে সে ফেল করে গেছে। ওকে, বুঝলাম। এবং ফেল করে যাওয়ার পর ফেলিউর প্যাটার্নটা দেখলাম, দেখার পর ফাইনালি তোমার ফাইনাল যে তোমার কি একটা তোমার লেংথ এবং উইডথ সেটা চেঞ্জ হয়ে গেছে। লেংথ এবং উইডথ কম্প্রেশন দিলে কিন্তু বেড়ে যাবে না কমে যাবে বলো তো? কমবে না বাড়বে? তুমি একটা ম্যাটেরিয়ালকে এভাবে কম্প্রেস করতেছো, স্যার এই কমবে। ম্যাটেরিয়ালটা এটা হলো লেংথ আর এটা হলো উইডথ, তো লোড দেওয়ার পর সেই ম্যাটেরিয়ালটা ল্যাটারালি কিন্তু বেড়ে যায়, কমবে কিভাবে? ল্যাটারালি বেড়ে যাওয়ার কথা না, লেংথ কমে যাবে, সরি হাইট কমে যাবে, বাট ক্রস সেকশন বেড়ে যাবে না? জি হাইট স্যার। কমবে সেটা বলছি। হ্যাঁ, এই যে দেখো হাইট কমে গেছে 154 থেকে 149 হয়েছে, বাট দেখো কি কমে যাচ্ছে তোমার, এই যে ফাইনাল উইডথ তো বেড়ে যাচ্ছে, ফাইনাল লেংথ তো বেড়ে যাচ্ছে 47 থেকে 49, 47.61 থেকে 47.97, সরি 97 আর কি। তাহলে এই যে বেড়ে যাচ্ছে তোমার ক্রস সেকশন, তার মানে ক্রস সেকশনটা বেড়ে যাবে এবং তোমার কি হবে, শুধুমাত্র লেংথটা কমবে। তাহলে আমাকে বলো যে তোমরা শুধুমাত্র এই ডাটাটা পাবা, এই ডাটাগুলো প্লাস এই টেবিলটা পাবা, বাকি এই দুইটা তো তোমাদের ক্যালকুলেশন করতে হবে। তো লিখে রাখো এআইটা কি জিনিস, ইনিশিয়াল ক্রস সেকশন। এআইটা হবে, লিখে রাখো, এআই ইকুয়াল টু হবে ডিআই ইনটু এলআই, ইনিশিয়াল ক্রস সেকশন এল আর ডি, আর ফাইনাল ক্রস সেকশন জাস্ট এফ হবে, ডিএফ ইনটু এলএফ। বুঝা গেছে? এই দুইটা তোমরা ক্যালকুলেট করে বের করবা, এটা কিন্তু ডাটা টেবিলে লেখার দরকার নাই, এটা লিখবা ক্যালকুলেশন পার্টে। বুঝতেছো জিনিসটা? জি স্যার। ওকে, নেক্সট কিন্তু ইম্পর্টেন্ট জিনিস আসতেছে, তোমরা খেয়াল করতে হবে তোমাদের। স্যার একটা প্রশ্ন ছিল। হ্যাঁ, প্রশ্ন বলো। স্যার যখন হচ্ছে এক্সপেরিমেন্টটা করার সময় 1 মিনিট পরে যখন ফেইলিয়ার হবে, তখন ওটা বুঝবো কিভাবে যে ফেইলিয়ারটা হইছে? আমি কি দেখে বুঝবো? দেখেও বুঝবা, প্লাস লোড কমে যাবে, আর দেখবা স্যার তোমার ডিসপ্লেতে লোড কমে যাবে। বন্ধ করে দিবে? কে বুঝি নাই? মেশিনটা কি নিজেই লোড দেওয়া বন্ধ করে দিবে যখন ফেইলিয়ার হবে, নাকি আরে আমাকে? বাবা, মেশিন তো তোমাকে বন্ধ করতে হবে, ঠিক আছে? তো তোমাদেরকে তো অপারেট করতে দেয়া হয় না, সাধারণত আমরা নিজেরাই অপারেট করি। তোমাদের তো জানোই ল্যাব টেকনিশিয়ান নাই, তো যখন দেখা যায় যে তোমাদের ল্যাবের কেউ ধরতে দেয়া হয় না, আমরা টিচারাই ধরি আর কি, ঠিক আছে? আমরা নিজেরাই অফ করে দেই, তখন ডাটা নেয়া অফ করে দেই, ঠিক আছে? এবং মেশিনটাও অফ করে দেই। আচ্ছা, তাহলে আমাদের স্যার নরমাল কি স্যার কোনো ফাটল দেখা গেলে স্যার তখন কি আমরা অফ করে দিব? ফাটল দেখা যখন যাবে তখন তো বুঝবাই যে ফেল করে গেছে, বাট তুমি বুঝতেছো না ফেল করছে কিনা, বুঝতেছো না, মনে করো ফাটল দেখতেছো না, বাট লোড কমে যাচ্ছে, তখনই অফ করে দিলে হবে। জি ঠিক স্যার। আছে? স্যার এটা কি ব্যাপারটা এরকম স্যার, প্রথম যে ডাটাটা পাইছি 10 সেকেন্ডস পর সেটার থেকে নিচে নেমে গেলে আমরা ভাববো যে ফেলিয়ার করছে? না না, সেটা থেকে না,
একটু পরে গ্রাফ দেখলে বুঝবা যে লোড আস্তে আস্তে বাড়তেছে বাড়তেছে বাড়তেছে, হঠাৎ করে কমে যাওয়া শুরু করবে, ফাইনালি ফেল করে যাওয়ার আগে একদম কমে যাবে। আচ্ছা স্যার। ঠিক আছে, এটা আমরা দেখবো, গ্রাফ দেখবো তো একটু পরে। আচ্ছা, তাহলে আমাদের এই যে ডাটা ক্যালকুলেশন করার জন্য ডাটা ক্যালকুলেশন করব, আসলে উদ্দেশ্যটা কি? উদ্দেশ্য হলো স্ট্রেস এবং স্ট্রেনের রিলেশনশিপ করে আমরা একটা গ্রাফ তৈরি করব কম্প্রেশনের জন্য। সো গ্রাফ তৈরি করার জন্য আমাদের কিছু ক্যালকুলেশন করতে হবে। ক্যালকুলেশন গুলো কোত্থেকে করব? ক্যালকুলেশন গুলো করব এই টেবিল থেকে, যে ডাটা টেবিলটা আমরা পাইছি সেই টেবিল থেকে শুধুমাত্র টাইম দেয়া আছে, লোড দেয়া আছে, আমাদের বের করতে হবে স্ট্রেস এবং স্ট্রেন। স্ট্রেস এবং স্ট্রেন যদি আমাদের জানা থাকে, তাহলে স্ট্রেস কে ওয়াই অ্যাক্সিসে, স্ট্রেন কে এক্স অ্যাক্সিসে দিয়ে আমরা কি করতে পারবো? আমাদের গ্রাফটা আঁকতে পারবো। সো এখন প্রশ্ন হলো, লোড তুমি জানো, প্রত্যেক লোডকে জাস্ট যেটা ইনিশিয়াল ক্রস সেকশনাল এরিয়া পাইছো সেটা দ্বারা প্রত্যেকটা লোডকে ভাগ করে দিবা, ভাগ করে দিলেই পেয়ে যাবা স্ট্রেস, লোড ডিভাইডেড বাই এরিয়া। মনে করো এখানে কত, এই যে লোড, এটাকে ডিভাইডেড বাই করবা ইনিশিয়াল, একটু আগে ইনিশিয়াল এআই টা ক্যালকুলেশন দেখাইছি, সেই এআই দ্বারা ভাগ করবা, প্রত্যেকটাকে এআই দ্বারা ভাগ করবা। আমার কথা বুঝতেছো? প্রত্যেকটাকে এআই দ্বারা ভাগ করলে নিউটন পার মিলিমিটার বা মেগা প্যাসকেলে, এটা আরেকটা নাম হলো, লেখো যে মেগা প্যাসকেল, লিখে রাখো, নিউটন পার মিলিমিটার স্কয়ার বা মেগা প্যাসকেল ইউনিটে কি পাচ্ছ? স্ট্রেসটা পাচ্ছ। এখন তোমরা যদি লোডটা পাউন্ডে পাইতা, পাউন্ডকে এলবি দ্বারা প্রকাশ করা হয়, যদি পাউন্ড পাইতা এবং এরিয়াটা যদি ইঞ্চি স্কয়ার থাকতো, তাহলে লোড হইতো পাউন্ড পার ইঞ্চি স্কয়ার বা পিএসআই। আমার কথা বুঝতেছো? জি স্যার। মানে লোড যদি ইউনিট, লোডের ইউনিট যদি নিউটন না থেকে পাউন্ড হইতো, আর এই ক্রস সেকশনটার এরিয়াটা তুমি যদি কিসে, ইঞ্চি স্কয়ারে নিতা, তাহলে পাউন্ড পার ইঞ্চি স্কয়ার বা পিএসআই তে আমরা তখন এই ইউনিটটা পাইতাম। সো ইউনিট কিন্তু পরীক্ষায় মিডে কিন্তু এই চেঞ্জ গুলো আসতে পারে, মেগাপ্যাসকেল না থেকে পিএসআই থাকতে পারে, এই জিনিসটা একটু খেয়াল রাখবা। আচ্ছা, সো আমরা প্রত্যেকটা লোডকে ইনিশিয়াল ক্রস সেকশনাল এরিয়া দ্বারা ভাগ করলে পাবো স্ট্রেস। এখন আসো স্ট্রেনটা কিভাবে ক্যালকুলেট করবো, এই জিনিসটা খুবই ইম্পর্টেন্ট। যে স্ট্রেন মোটামুটি ফিক্সড, কিভাবে ফিক্সড হচ্ছে? তুমি কিন্তু শুরুতেই ধরে নিছো যে তোমার স্ট্রেন রেট কত ছিল বলতো, আমি একটু ক্লিয়ার করি, 5 মিলিমিটার পার মিনিট, মানে হলো 5/16 মিলিমিটার পার সেকেন্ড। মিনিটকে সেকেন্ডে নিয়ে গেছি 60 দ্বারা ভাগ করে, এটা হলো তোমার ডিফরমেশন রেট। তো ডিফরমেশন রেটকে তুমি যদি ইনিশিয়াল হাইট দ্বারা ভাগ করে দাও, তাহলে কি স্ট্রেন পাবা না? আমার কথা বুঝতেছো? ডেল এইচ বাই এইচ, কিন্তু ডেল এইচ বাই এইচ আই, এটাই কিন্তু হলো স্ট্রেন। স্যার কথা শোনা যাচ্ছে না। আচ্ছা, এখন কি শুনতেছো? জি স্যার। স্যার এখন আচ্ছা আচ্ছা, আমি কথা বলতেছিলাম যদিও মিউট হয়ে গেছিল। আচ্ছা ঠিক আছে, খেয়াল করো যে আমরা তো স্ট্রেন জানি যে কতটুকু চেঞ্জ হয়েছে ডিভাইডেড বাই ইনিশিয়ালটা, সেটাকে তো আমরা স্ট্রেন বলি। তাহলে 1 সেকেন্ডে চেঞ্জ হয়েছে 5/16 মিলিমিটার ডিভাইডেড বাই ইনিশিয়ালটা কত? ইনিশিয়ালটা তো এই সাই তো আমরা ক্যালকুলেট করেই আসছি, একটু আগে সরি মেপে আসছি, মেজার করে আসছি। সো সেটা দ্বারা ভাগ করব, এই সাই দ্বারা ভাগ করব, ভাগ করলে পাবো স্ট্রেন। সেটা মনে করো 1 সেকেন্ডে পাইছি, প্রত্যেকবার 10 দ্বারা যদি গুণ করি, খেয়াল করো 10 দ্বারা যদি গুণ করি তাহলে 10 সেকেন্ডের জন্য পাবো না? জি স্যার। এবার 20 দ্বারা গুণ করো, 20 সেকেন্ডের জন্য পাবা। 30 দ্বারা গুণ করো, 30 সেকেন্ডের জন্য পাবা। তো ইউনিট কিন্তু ইউনিটলেস, কারণ এই সাইডের ইউনিট মিলিমিটার আর এখানে 5 মিলিমিটার আছে, মিলিমিটার মিলিমিটার কাটা যাবে, আর সেকেন্ড ডিভাইডেড বাই আছে, সেকেন্ড দ্বারা আবার গুণ করতেছো, সো ইউনিট হবে ইউনিটলেস। এই মিলিমিটার বাই মিলিমিটারও যে কথা, ইঞ্চ পার ইঞ্চ সেম কথা, এটা না লিখলেও চলবে। আমার কথা বুঝতেছো তো? আমি কি এই জিনিসটা আবার একটু দেখাবো, এটা কিভাবে আসতেছে এটা একটু দেখাবো। জি স্যার, একটা স্যাম্পল প্রবলেম দেখান। হলো, আচ্ছা এখানে আসলে ক্যালকুলেট করাই আছে, তাও আমি তোমাদেরকে একটু আরেকবার দেখাচ্ছি। কারণ এই মানগুলো আমরা তো এটা জানলাম যে 5/60 এটা হলো পার সেকেন্ডে, এটাকে ভাগ করব এই সাই দ্বারা, তাহলে আমরা দেখি যে এই সাই কত ছিল।
আমরা একটু এর আগের ইয়াতে যাই, স্লাইডে গিয়ে এই সাইডটা দেখি। এর আগের স্লাইডে গিয়ে বলো এই সাইড মান কত ছিল? 154.46। ওকে ঠিক আছে, 154.46 আমরা একটু দেখি। তাহলে এটাকে ভাগ করব, তোমরা ক্যালকুলেটর থাকলে ইউজ করো, বলো যে 154.46। তো জিরোতে তো জিরোই, এটা বাদ। 10 সেকেন্ড পরে 10 দ্বারা গুণ করে দেখো কত আসে, দেখো এই ভ্যালুটা আসে কিনা। স্যার আসছে। এই ভ্যালুটাই আসবে। এবার 20 দ্বারা গুণ করো, এই সেম ভ্যালুটাকেই বারবার একই ভ্যালুটাকে 20 দ্বারা গুণ করো, এই ভ্যালু আসবে। 30 সেকেন্ড দ্বারা গুণ করো, এই ভ্যালু আসবে, কারণ এটা 30, এই যে 30 সেকেন্ড করে বাড়তেছে, টাইম দ্বারা গুণ করতেছি প্রত্যেকবার। 50 দ্বারা গুণ করবা, এই ভ্যালুটা পাবা। 60 দ্বারা গুণ করবা, এই ভ্যালুটা পাবা। ঠিক আছে, তো এটা সহজ জিনিস কিনা বলো? এটা তোমাদের টেনশন টেস্টেও কাজে লাগবে, এখন শিখে নিচ্ছ, টেনশন টেস্টেও কাজে লাগবে, বুঝতেছো তো? জি স্যার। হ্যাঁ, একটু লিখে রাখো, তাহলে তোমাদের এই জিনিসগুলো হলো ক্যালকুলেশন, আমি মুখে বলে দিলে বুঝবা না, সেজন্য আমি আসলে এইভাবে স্লাইড করার চেষ্টা করছি যাতে তোমরা বুঝো আর কি। আচ্ছা ঠিক আছে, নেক্সট আমাদের কাজ হলো, আমরা তো জানি যে ডাটা টেবিলের পরে আমাদের নরমাল সিরিয়াল অনুযায়ী দিতে হয় কি একটা ডাটা ক্যালকুলেশন দিতে হয়, যদিও গ্রাফটা পরে আঁকতে হয়। গ্রাফ অলরেডি গ্রাফের ডাটা পেয়ে গেছি, স্ট্রেসও পাইছি, স্ট্রেইনও পাইছি, বাট সেটা গ্রাফটা পরে দিতে হয়। এঁকে ফেলবা শুরুতেই, বাট ল্যাব রিপোর্টে দেওয়ার পর স্যাম্পল ক্যালকুলেশন দেওয়ার পরেই হলো তোমার গ্রাফটা আঁকবা। সো দেখো গ্রাফটা আমরা আঁকবো, যদিও ল্যাব রিপোর্টে শো করবো ডাটা ক্যালকুলেশনের পরে, এবং গ্রাফ থেকে ভ্যালু বের করব মডুলাস অফ ইলাস্টিসিটি, গ্রাফ থেকে ম্যাক্সিমাম তোমার প্রপোর্শনাল লিমিটের জন্য তোমার এই স্ট্রেস বের করব, এরপরে আলটিমেট স্ট্রেংথ বের করব কম্প্রেসিভ লোডের জন্য, মানে ম্যাক্সিমাম কতটুকু সে স্ট্রেস নিতে পারে সেটা, এবং এই দুইটার জন্যই স্ট্রেন গুলো বের করব। এই দুইটার জন্য এই যে স্ট্রেন এট হলো তোমার পিএল বা প্রপোর্শনাল লিমিট, আর স্ট্রেন এট আলটিমেট স্ট্রেসের জন্য বের করব, আলটিমেট স্ট্রেসের জন্য স্ট্রেন বের করব। ফাইনালি লিমিটটা কি? বুঝি নাই, আবার একটু বলো। স্যার প্রপোর্শনাল লিমিটটা কি? আচ্ছা, প্রপোর্শনাল লিমিটে আসতেছি, ভালো কথা বলছো। প্রপোর্শনাল লিমিটে হলো গ্রাফের সময় একটু বইলো, হ্যাঁ গ্রাফ যখন দেখাবো এই জিনিসগুলো আসলে শুরুতেই বলা উচিত ছিল, যাই হোক সমস্যা নাই, আমরা আস্তে আস্তে আসতেছি, প্রবলেম নাই। আচ্ছা, আমরা দেখবো যে লেংথের রিডাকশন কি ধরনের হচ্ছে। লেংথের রিডাকশনটা কিভাবে বের করব বলো তো? জাস্ট অ্যাক্সিয়াল স্ট্রেন বের করে তাকে 100% দ্বারা গুণ করলে হয়ে যাবে। অ্যাক্সিয়াল স্ট্রেন বের করে তাকে 100 দিয়ে গুণ করব, হয়ে যাবে। এগুলো প্রত্যেকটার ভ্যালু তোমাদের জানা আছে, শুধু মানটা বসায় দিবা। পয়জনস রেশিও কিভাবে বের করব? ল্যাটারাল স্ট্রেন এবং অ্যাক্সিয়াল স্ট্রেনের ডিফারেন্স। তো কম্প্রেশনের ক্ষেত্রে দেখবা যে এখানে ডিএফটা মনে করে বড়, ডিআইটা ছোট, আর হাইটের ক্ষেত্রে এইচএফটা বড়, সরি এইচএফটা ছোট, এইচআইটা বড়। তো সেই ক্ষেত্রে দেখা যায় যে মাইনাস চলে আসে অনেক সময়, তো মাইনাস আসলে মাইনাস দিবা, সমস্যা নেই। পয়জনস রেশিও মাইনাস আসলে মাইনাস দিবা যদি আসে তোমাদের এই মানে সূত্রে বসানোর পর। আর ফাইনালি আমরা ফেলিওর প্যাটার্নটা অবজার্ভ করব। ওকে, এই জিনিসগুলো আসলে ক্যালকুলেশনে দেখাইতে হবে। সো এই ভ্যালুগুলো গ্রাফ থেকে পাবো, গ্রাফে যেটা পাইছি সেটাই এখানে ক্যালকুলেট করে দেখাবো। সো গ্রাফের জিনিসগুলো এখন একটু দেখাচ্ছি, গ্রাফ থেকে কি কি বের করব। আমরা গ্রাফে চলে যাই। গ্রাফ হবে 3টা গ্রাফ, যেহেতু কেস তিনটা স্যাম্পলের জন্য 3টা কেস ছিল, 2টা প্যারালাল লোডিং এর জন্য, একটা পারপেন্ডিকুলার লোডিং এর জন্য। সো 3টা গ্রাফ হবে, এবং এই 3টা গ্রাফকে কম্বাইন করে চতুর্থ আরেকটা গ্রাফ দিতে হবে। সো সবাই লিখে রাখো, এই 3টা গ্রাফ করবা গ্রাফ পেপারে, এই 3টা গ্রাফ করবা গ্রাফ পেপারে, তোমরা হাতে ম্যানুয়ালি, এটা একটু লিখে রাখো। এই 3টা গ্রাফ করবা ম্যানুয়ালি, তোমাদের গ্রাফ পেপারে করবা ম্যানুয়ালি, আর কম্বাইন্ড যেটা সেটা করবা হলো তোমার এক্সেলে। এটা সুবিধা হবে, কম্বাইন্ড এক্সেলে করলে প্রবলেম নেই, সুবিধা হবে আর কি। হ্যাঁ, আচ্ছা এই ক্ষেত্রে আমি আরেকটা কথা বলে দিই,
সেটা হলো তোমাদের স্যার এক্সেলে তো করতে পারি না। তোমাদের কি এখন এক্সেলও দেখায় দেওয়া লাগবে? আচ্ছা এক্সেলের জন্য আচ্ছা ঠিক আছে, লাস্টের দিকে মনে করো, হ্যাঁ লাস্টের দিকে মনে করো। তো এই তিনটা ম্যানুয়ালি, আজ যদি এক্সেল না করতে পারো ম্যানুয়ালিও করতে পারো, সমস্যা নেই। এই তিনটাকে কম্বাইন করে একটা গ্রাফে আবার দেখাবা, সেটা হলো পরবর্তী গ্রাফে করবা তোমরা আর একটা গ্রাফে, এবং সেই গ্রাফটা হবে তিনটে একসাথে কম্বাইন্ড একটা গ্রাফ থাকবে। তো কম্বাইন্ড গ্রাফে যা দেখাই যাচ্ছে যে এই দুইটা প্যারালাল লোডিং ছিল, তো প্যারালাল লোডিং এ কেস 1 যখন ছিল, কেস 1 এ কি ছিল, কেস 2 এ কি ছিল, কেস 1 এ কি স্লেন্ডারনেস রেশিও বেশি ছিল নাকি কম ছিল, এই জিনিসগুলো দেখবা। প্যারালাল লোডিং এ দেখো লোড অনেক পরিমাণ লোড নিচ্ছে, আর পারপেন্ডিকুলার লোডিং এ স্ট্রেন অনেক হচ্ছে, অনেক স্ট্রেন হচ্ছে, বাট লোড খুবই কম। লোড এই দুইটা থেকেই কম, মানে স্ট্রেস কম। বুঝতেছো? এই জিনিসগুলো কমেন্ট করতে হবে, এগুলোই ডিসকাশনে আমরা চাই যে কি বলতেছো তুমি, এই গ্রাফ থেকে কি বুঝছো, কি কি লিখতেছো, স্লেন্ডারনেস রেশিওর ইফেক্ট কি, লোডিং প্যারালাল না পারপেন্ডিকুলার তার কি কি ইফেক্ট আসতেছে, এই জিনিসগুলো যে তুমি বুঝে বুঝে লিখতেছো। আমি অলরেডি থিওরিতে অনেক কিছু বলছি, এই থিওরির সাথে তোমাদের ডাটা মিলছে কিনা, এই জিনিসগুলো নিয়ে তোমরা কমেন্ট করবা ভালো ভালো মার্ক পাওয়ার জন্য। স্যার এই কম্বাইন্ড গ্রাফটা হাতে করলে কোনো সমস্যা আছে? কোনো সমস্যা নাই, আমি তো বললাম এই তিনটা চারটাই তুমি হাতে করতে পারো, কোনো সমস্যা নেই। বাট হলো কি, তোমার মনে করো যে এই অনেকগুলো ডাটা একবারে বসাতে হচ্ছে, তো এই তিনটা তুমি তিনটা গ্রাফ করতেই পারতেছো, বাট অনেকগুলো ডাটা আবার একসাথে বসাবা, জিনিসটা তোমাদের জন্য একটু টাফ হয়ে যেতে পারে। সেজন্য আমি এক্সেলে তো মনে করো 1 মিনিট বা 2 মিনিট লাগবে। স্যার তাহলে এটা স্যার আমরা এক্সেলও করতে পারি, হাতেও করতে পারি স্যার, এটা তাই তো স্যার? শুধুমাত্র লাস্টেরটা, হ্যাঁ কম্বাইনটা হলো এক্সেলে করবা, বাকি তিনটা হাতে মাস্ট করা লাগবে, ঠিক আছে? জি স্যার। গ্রাফে তো একটা স্মুথ কার্ভ আঁকবো না? হ্যাঁ একটা মানে প্রত্যেকটা পয়েন্ট জয়েন করে কার্ভ আঁকবা, প্রত্যেকটা পয়েন্ট জয়েন করে, ঠিক আছে? এখানে কোনো বেস্ট ফিটেড হবে না, স্মুথ কার্ভ আঁকবা বাট প্রত্যেকটা পয়েন্ট জয়েন করে। আচ্ছা স্যার। ওকে, তার মানে আমরা ক্যালকুলেশনের এখনো কিছু নাই, বলে গ্রাফ থেকে কি কি ক্যালকুলেট করব সেটা তো আবার ক্যালকুলেশনে লেখা লাগবে। এখন কি কি ক্যালকুলেট করব গ্রাফ থেকে, আমরা তো জানি উইদিন ইলাস্টিক লিমিট, তোমার দেখবা যে গ্রাফ আঁকার সময় শুরুতেই দেখবা যে স্ট্রেইট একটা পোরশন যাচ্ছে, এই লাইনটা মোটামুটি কি লাইন, স্ট্রেইট একটা লাইন। দেখো আমরা যদি খেয়াল করি, দেখো একটা স্ট্রেইট লাইনের মতো বিহেভ করতেছে না শুরুর দিকটা? জি স্যার। আচ্ছা, তো এইদিকে তুমি স্ট্রেস বসাচ্ছ, এইদিকে স্ট্রেন বসাচ্ছ, মান বসানোর পর দেখবা শুরুর দিকে এভাবে কি পাচ্ছ, একটা স্ট্রেট লাইন পাচ্ছ। তো এই স্ট্রেট লাইনটা যেখানেই মোটামুটি শেষ হয়ে যাবে সেটাই হবে তোমার প্রপোর্শনাল লিমিট, এই পর্যন্ত সে প্রপোর্শনাল, সিগমা পিএল পাবা। তোমরা একটু লিখে নাও, এটা আমি স্লাইডে দেখাইতে পারি নাই, সময় পাই নাই। আর এই যে স্ট্রেন যেটা পাবা এটা সিগমা পিএল, সরি এপসাইলন পিএল, স্ট্রেন এট প্রপোর্শনাল লিমিট, স্ট্রেস এট প্রপোর্শনাল লিমিট। তোমরা একটু লিখে নাও খাতায়, এই সিগমা পিএল বের করবা। জি লিখছো স্যার। সবাই? জি স্যার। ওকে, আমি তাহলে ক্লিয়ার করে দিচ্ছি, সিগমা পিএলটা বের করব। এরপরে যেটা দেখতেছি সেটা হলো আলটিমেট কম্প্রেসিভ স্ট্রেংথ ম্যাক্সিমাম। দেখো এটা এখানে ম্যাক্সিমাম কোথায় দেওয়া আছে, ম্যাক্সিমাম কি এখানে দেয়া না এখানে দেয়া, কোথায় ম্যাক্সিমাম আছে সেটা দেখবা। তো ম্যাক্সিমাম যেখানে দেয়া থাকুক সেই বরাবর একটা লাইন টানবা, টানার পর যেটা পাবা সেটা আলটিমেট স্ট্রেস ম্যাক্সিমামটা, আর এখানে যেটা পাবা সেটা হবে আলটিমেট স্ট্রেইন এপসাইলন আলটিমেট, সেই মানটাও বের করবা। সো এই দুইটা চারটা জিনিস মান আমরা বের করব। এখন তোমার মনে করো যে কিছু এক্সেপশন আসতে পারে, সেটা পরে আলোচনা করতেছি। এরপরে মডুলাস অফ ইলাস্টিসিটি ইন কম্প্রেশন বের করতে হবে। তো মডুলাস অফ ইলাস্টিসিটি আমরা তো জানি যে উইদিন ইলাস্টিক লিমিট স্ট্রেস এবং স্ট্রেইনের যে তোমার রেশিও সেটাকেই বলা হয় মডুলাস অফ ইলাস্টিসিটি। আমরা তো জানি নাকি, এটা কি জানি? হুকস ল। জি স্যার। হুক কি বলছে? হুক বলেই দিছে যে ইলাস্টিক লিমিটের ভেতরে স্ট্রেস স্ট্রেইনের কি প্রপোর্শনাল, স্ট্রেস
তোমাদের ক্লাস কয়টা পর্যন্ত? স্যার একটা পর্যন্ত ও টাইম আছে, সমস্যা নেই। স্ট্রেস প্রপোর্শনাল টু স্ট্রেন, এবং এখান থেকেই এই যে প্রপোর্শনাল ইয়াটা, যে এই স্ট্রেস, আচ্ছা আমি এখানে সিগমা দ্বারা প্রকাশ করি, যে সিগমা প্রপোর্শনাল টু স্ট্রেন, তার মানে সিগমা ইজ ইকুয়াল টু লেখা যায় ই ইনটু এপসাইলন। এই ইটাই হলো প্রপোর্শনাল ধ্রুবক, যেটা সেটাকে বলা হয় মডুলাস অফ ইলাস্টিসিটি, স্ট্রেস ডিভাইডেড বাই স্ট্রেন। এগুলো আমরা ইন্টারে জেনে আসছি, ইন্টারের জিনিস, তাই না? বুঝতেছো? জি স্যার। এখন আমাকে বলো তাহলে এই স্ট্রেট লাইন থেকে ইটা কিভাবে পাবো? স্যার স্লোপ স্লোপ, ভেরি গুড। আইডি কত? স্যার 51 স্যার। 51, ঠিক আছে। এই স্লোপটাই, তাহলে দুইটা পয়েন্ট নিব, দুইটা পয়েন্ট নিয়ে দেখো এখানে প্রথম পয়েন্টের জন্য একটা এপসাইলন পাইছি, একটা সিগমা পাইছি, মানে স্ট্রেস পাইছি, স্ট্রেন পাইছি। ঠিক একইভাবে সেকেন্ড পয়েন্টের জন্য একটা এপসাইলন পাবা, একটা সিগমা পাবা। তাহলে আমরা তো জানি যে স্লোপ মানে কি, স্লোপ মানে হলো লম্ব ডিভাইডেড বাই ভূমি, সোজা কথা ট্যান থিটা, লম্ব ডিভাইডেড বাই ভূমি। তো লম্বটা কি? লম্ব হলো এই দুইটা সিগমার ডিফারেন্স, ডেল সিগমা বা ডেল্টা সিগমা যেটাই বলো, ডিভাইডেড বাই ভূমিটা কি? ভূমিটা হলো এই দুইটা এপসাইলনের ডিফারেন্স, ডেল্টা এপসাইলন, সোজা কথা। সো আমরা তাহলে একটু ক্যালকুলেট করি। দেখো এখানে আমি একটু এটা বোঝানোর চেষ্টা করছি, বাকিগুলো দেখাইতে পারি নাই। যে একটা পয়েন্ট নিলে এখানে, যে পয়েন্টটার জন্য তুমি মনে করো একটা স্ট্রেস পাইলা, একটা স্ট্রেন পাইলা, তুমি সেটাও লিখে ফেললা। একইভাবে আর একটা পয়েন্ট নিলা, সেটার স্ট্রেস পাইছো, সেটারও স্ট্রেন পাইছো। এবার এখানে মান বসাই দাও, ডেল্টা স্ট্রেন ডিভাইডেড বাই ডেল্টা স্ট্রেস ডিভাইডেড বাই ডেল্টা স্ট্রেন, পেয়ে যাবা মডুলাস অফ ইলাস্টিসিটি ইন কম্প্রেশন। বের করা যাবে? জি স্যার। এন্ড বাকিগুলো বের করতে পারবো, কিন্তু বলে দিছি সিগমা পিএল কিভাবে পাবা, সিগমা আলটিমেট, এপসাইলন পিএল, এই জিনিসগুলো বের করা একটু আগে বলে দিছি। সো প্রত্যেকটা গ্রাফ থেকে, তিনটা গ্রাফ থেকে এই তিনটা জিনিস বের করবা। তো তিনটা জিনিস ফাইনালি বের করার পর তোমাদের এই জিনিসটাই ছক আকারে, ফেলিউর প্যাটার্নে আমরা পরে আসি। ফেলিউর প্যাটার্নে পরে এসে যে একটা কথা ছিল স্যার, স্যার গ্রাফের যে ক্যালকুলেশন গুলো স্যার ছিল স্যার, গ্রাফের থেকে যেগুলো পাইছি স্যার, এগুলো তো স্যার আগে পাইছি, তাহলে স্যার ক্যালকুলেশন গ্রাফের পরে দিব না এটার, মানে এইটা? না, ক্যালকুলেশন আগে দিবা, বাট গ্রাফটা পরে দিবা, কিন্তু গ্রাফ থেকে ক্যালকুলেশনটা নিয়ে এসে আগে লিখবা আর কি রিপোর্টে। জি স্যার, বুঝতে পারছি স্যার। লিখবা পরে, বাট রিপোর্টে আগে দিবা, এই আর কি। জি স্যার। আচ্ছা, একটা স্যাম্পল ক্যালকুলেশন আর একটা স্যার ক্যালকুলেশন। এখানে তো ক্যালকুলেশন দুই টাইপের না, গ্রাফ থেকে একটা, এটা পরে দিব আর হ্যাঁ আগে না, দুই টাইপের, যেহেতু ঠিক আছে, সেহেতু সেগুলো গ্রাফে যদি দিতে চাও তাহলে তো অনেক হিজিবিজি হয়ে যাবে গ্রাফটা, সেজন্য তুমি গ্রাফ থেকে বের করে লিখতেছো, বাট যখন ল্যাব রিপোর্ট জমা দিবা তখন আগে দিচ্ছ, এই আর কি, আর কিছু না। আমরা তখন চেক করবো যে তুমি ক্যালকুলেশন বুঝি নাই, বলো আবার বলো। এটাই জিজ্ঞেস করছি যে রিপোর্টে কোথায় লিখবো? একটা তো আমার আগে স্যাম্পল ক্যালকুলেশন ছিল, তারপর আমি হ্যাঁ সেখানেই লিখবা, বাট আমি গ্রাফে আলাদাভাবে দেখাইছি। আচ্ছা আচ্ছা আমি একটু তারপর দেখাই তোমাদের, যেহেতু প্রবলেম হচ্ছে। এই যে দেখো, এখানে আমি গ্রাফে যে ভ্যালুগুলো বের করা দেখাইলাম, এই ভ্যালুগুলো গ্রাফ থেকে বের করতেছে, বাট এই নাম্বার দিছি 2 নাম্বার স্যাম্পল ক্যালকুলেশনে, এই যে দেখো 2 নম্বরে আছে, এটা বলে দিছি গ্রাফ থেকে যে ভ্যালুটা পাবা সেটা বলবা। আচ্ছা স্যার, বুঝছি। জি, ডাবল দিয়ে দিছি এখানে, দেখতেছো? মানে এই দুইটা জিনিস গ্রাফ থেকে পাবা, সেটা আবার আলাদা করে এখানে সুন্দর করে দেখাইছি যে গ্রাফ থেকে ভ্যালুটা কিভাবে দিবা। এই যে 2 নাম্বার আর 3 নাম্বার, একটু আগে যে 2 নাম্বার 3 নাম্বার পাইছো, এই 2-3টা গ্রাফ থেকে কিভাবে নিবা সেটা এখানে দেখাচ্ছি আবার আলাদাভাবে, এই আর কিছু না। বুঝতেছো তো? জি স্যার, বুঝছি। আচ্ছা, ফেলিউর প্যাটার্নটা আমরা পরেই বলতেছি, ফেলিউর প্যাটার্ন নিয়ে পরে আলোচনা করি। তাহলে এই তিনটা কেসের জন্য আমরা তিনটা, মনে করো যে এই যে পি পাবো, এই পিটা এখানে জিনিসটা পিটা কি এটা বলা ভুল হয় নাই, সেটা হলো ম্যাক্সিমাম লোড। তোমরা ডাটা টেবিলে কিন্তু ম্যাক্সিমাম লোড প্রত্যেকটার জন্যই পাও। আমরা যদি একটু ক্লিয়ার করি, দেখো ডাটা টেবিলের জন্য ম্যাক্সিমাম লোড কিন্তু পাইছো, আমরা ডাটা টেবিলে চলে যাই। এই যে দেখো এখানে ম্যাক্সিমাম লোড যেটা পাবা সেটাই পি, কিন্তু দেখো কোন ম্যাক্সিমাম লোড কিন্তু এটা পাইছি না, দেখতেছো? জি স্যার। তো প্রত্যেকটা কেসের জন্য এরকম ম্যাক্সিমাম লোড পাবা, সেটা লিখবা। এটা তো বের করবা গ্রাফ থেকে, এটাও গ্রাফ থেকে, এটা ক্যালকুলেশন করে। আচ্ছা, পয়জনস রেশিও, এটা বারবার চেঞ্জ হয়ে যাচ্ছে, যদিও আমি এটা একটু চেঞ্জ করে দিই, এটা নিউ দ্বারা প্রকাশ করে পয়জনস রেশিও।
সো পয়জনস রেশিও বের করবা, সূত্র এখানে দেয়াই আছে, স্যাম্পল ক্যালকুলেশনে পাইছো, এটা হলো গ্রাফ থেকে পাবা এইটা। এটার কথা একটু পরেই বলতেছি, জি এর মান এবং ফেলিওর প্যাটার্নটা লিখবা এবং ফেলিওর লোকেশন লিখবা। আচ্ছা, এখন আসো ফেলিওর প্যাটার্ন নিয়ে আলোচনা করি। তো ফেলিওর প্যাটার্ন নিয়ে আলোচনা করার আগে এখানে একটা জিনিস কিন্তু বাদ আছে, জিটা। জি এর ভ্যালুটা একটু পরে বলতেছি, তোমরা কিন্তু মনে করাই দিবা জি এর ব্যাপারটা, আমি যদি ভুলে যাই। আমরা ফেলিওর প্যাটার্ন সম্পর্কে যাই, আগে ফেলিওর প্যাটার্নটা শেষ করে আসি। তো ফাইনালি টেস্ট করার পর তোমার ইয়াটা দেখে, স্যাম্পলটা দেখে তুমি বুঝলা যদি এই ধরনের ইয়াটা হয়, তুমি লোড দিচ্ছ এরকম। তো লোড দেওয়ার পর যদি মোটামুটি তোমার ফেলিওর প্যাটার্নটা এই ধরনের হয়, সেই ক্ষেত্রে সেটাকে আমরা বলবো ক্রাশিং। এই ধরনের হইলে সেটাকে বলবো ওয়েজ স্প্লিট। আর সরাসরি একদম লেংথ বরাবর যদি মনে করে যে দুই ভাগ হয়ে যায়, সেই ক্ষেত্রে স্প্লিটিং। এরপরে যদি এভাবে বাঁকা হয়, বাঁকা হইলে সাধারণত শেয়ার আসে, এখানে শেয়ার থাকবে, এই যে বাঁকা হইলেই সেখানে শেয়ার থাকবে। আর এখানে হলো কম্প্রেশন প্লাস শেয়ার হবে, দুইটা একসাথে। আর যদি শুধুমাত্র এন্ডে মনে করো যে এন্ড ফেল করে, সেক্ষেত্রে সেটাকে বলবো ব্রুমিং বা এন্ড রোলিং। তো এটার আবার কতগুলো ক্যাটাগরিতে আলাদা আলাদা ভাবে ভাগ করছে। তো সেটা দেখো, এক নাম্বারকে আবার দেখো এই যে আলাদা আলাদা ভাবে বলছে পুরোটাকেই। এটা হলো ক্রাশিং, এই যে ওয়েজ স্প্লিট কে বি দ্বারা প্রকাশ করছে, একই জিনিস বারবার লিখছে আর কি। আর যদি এরকম বেঁকে যায়, সেই ক্ষেত্রে জি কে বলা হচ্ছে বেন্ডিং বা বাকলিং, যদি বেঁকে ফেল করে, ঠিক আছে। আর যদি মনে করো এরকম জাস্ট দুই দিকে ফুলে ফেল করছে, সেই ক্ষেত্রে সেটাকে বলবো তোমার কি ব্যারেলিং। বুঝা গেছে? ব্যারেলিং বা বালজিং, সেটা সাধারণত পারপেন্ডিকুলার লোডিং এর ক্ষেত্রে হয়ে থাকে। এখন আমার কথা হলো, আমরা যে টেস্ট করছি সেই ফেলিওর প্যাটার্ন গুলো এখানে আমি অ্যাড করতে ভুলে গেছি। জাস্ট 1 মিনিট, আমি তোমাদেরকে দেখাচ্ছি যে এটা আসলে ফেলিওর প্যাটার্ন তোমরা নিজেরাই বলতে পারবা আসলে কি ধরনের হয়। তোমরা একটু লিখে রাখবা, যাতে করে আমাদের, অথবা আমি স্যাম্পল গুলো ছবি তোমাদেরকে যখন লেকচারটা দিব, লেকচারটা দেওয়ার সময় তোমাদেরকে স্যাম্পল গুলো ছবি আমি দিয়ে দিব, যাতে করে তোমরা ইজিলি আসলে বুঝতে পারো যে ফেলিওর প্যাটার্নটা নিজেদের মতো করে লিখে নিবা। আমি ছবিগুলো দিয়ে দিব, ছবিগুলো দেখে তোমরা চেক করবা, চেক করে বলবা। আচ্ছা, আমি শেয়ার দিচ্ছি আবার। দেখো, দেখতেছো কিছু ফেলিওরটা? দেখতেছো? স্যার এটা কি কম্প্রেশন শেয়ারিং? তুমি বের করে বলো, আমি তো তোমাকে সব কিছু দিয়ে দিছি, এভরিথিং দিয়ে দিছি তোমাকে, ফুল থিওরিতে আছে। দেখো এটা কোনটার সাথে মিলে। স্যার কম্প্রেশন শেয়ারিং। এরপরটা দেখো, যেটা হবে সেটাই লিখবা। আমি এইগুলো ছবি দিয়ে দিব, হ্যাঁ, কোন স্যাম্পলের জন্য, এই স্যাম্পল কোনটা সেটা তো বুঝতেই পারবা, কেস নাম্বার কত, সেই অনুযায়ী লিখবা। এটাতে দেখো কি হয়েছে এবং সেটা কোন লোডিং এর জন্য হইতে পারে সেটাও বের করবা। অবশ্যই তোমার কি প্যারালাল লোডিং এর জন্য হওয়ার কথা। নেক্সট যেটা আছে দেখো, আচ্ছা এই দুইটাই আপাতত আছে, আমরা মনে হয় দুইটা টেস্টই করছিলাম। তোমরা আপাতত স্যাম্পল, একটা স্যাম্পল ফাঁকা রেখে বাকি এই দুইটা স্যাম্পল এর জন্য লেখো আর কি, মানে ফেলিওর প্যাটার্নটা, শুধু ফেলিওর প্যাটার্নটা 3টা স্যাম্পল টেস্ট করার সুযোগ পাই নাই আমরা। হ্যাঁ, বুঝতেছো আমার কথা? যে ফেলিওর প্যাটার্নটা 2টা স্যাম্পলের জন্য লেখো, যদি আমরা ডাটা 3টার জন্যই দিয়ে দিব। ঠিক আছে, ফেলিওর প্যাটার্ন লেখা যাবে তো? জি স্যার। আচ্ছা, এখন একটা জিনিস তোমাদের বাদ পড়ছে, সেটা হলো ক্যালকুলেশন গুলো কিন্তু হাতে কলমে দিয়ে দিছি। আচ্ছা, জিটা কি জিনিস এইটা বোঝার জন্য আমরা একটু ইয়াতে চলে যাই। তোমাদের আমরা একটু টেনশন টেস্টের একটা ফিগার থেকে বোঝানোর চেষ্টা করি, আশা করি তোমাদের বুঝবা তখন। আচ্ছা দেখো, এখানেও পুরোপুরি দেয়া নাই যদিও। আচ্ছা আমি দেখাচ্ছি, মডুলাস অফ রিজিডিটির যেটা আর কি,
আচ্ছা একটা মিনিট, তোমরা জাস্ট ওয়েট করো, আমি বলতেছি। আচ্ছা একটা ভিডিও দেখাই তাহলে জিনিসটা ক্লিয়ার হবে। আচ্ছা দেখো এখানে বলছে যে তোমার মনে করো স্ট্রেস কার্ভের যে কি হয় যে টোটাল ওয়ার্ক ডান যেটা সেটাকে বলে টোটাল এরিয়াটাকে বলা হয় আমাদের মডুলাস অফ টাফনেস। আর ইলাস্টিক রিজিয়নের ভেতরে যদি থাকে, ফিগার দ্বারা ভালোভাবে বুঝতেছো না। আচ্ছা এক মিনিট, শুধু শুধু সময় নষ্ট করতেছি। আচ্ছা তোমাদের কারো কি কোনো কোশ্চেন আছে? কোশ্চেন থাকলে করতে পারো ওই ফাঁকে। স্যার টেবিলে যে ডেটাটা দিবেন স্যার, এরপর যে ডিআই তারপর স্যার এলআই এগুলা কি আমরা টেবিলের নিচে লিখবো স্যার? যে মানগুলা দিয়ে দিবেন স্যার। ওই ডিআই এলআই ওইটা স্যাম্পল ক্যালকুলেশনে লিখলে হবে, টেবিলে শুধু টেবিলটা দিলেও হবে। ঠিক আছে, স্যাম্পল ক্যালকুলেশনের জিনিসটা আবার লিখলে হবে। স্যাম্পল ক্যালকুলেশন তুমি তো এটা তো আবার লিখতেছই, তখন কিছু ডাটা লিখে তারপর ক্যালকুলেশন শুরু করলে হবে। ঠিক আছে, আচ্ছা আমি বলি, দেখো আমাদের স্ট্রেস কার্ভ যদি দেখি, টেনশনের জন্য হোক বা কম্প্রেশনের জন্য হোক, এই একদম শুরু থেকে শেষ করে শেষ পর্যন্ত একদম ফাইনালি মানে ব্রেক হয়ে যাওয়ার আগ পর্যন্ত টোটাল যে এরিয়াটা, এই এরিয়াটাকে বলা হয় মডুলাস অফ টাফনেস। আর উইদিন ইলাস্টিক লিমিট পর্যন্ত বা ইল পয়েন্ট, দুটাই কাছাকাছি হয় সাধারণত, ইলাস্টিক লিমিট বা ইল পয়েন্ট পর্যন্ত যে ওয়ার্ক ডান, টোটাল ওয়ার্ক ডান, এটা মোটামুটি একটা ত্রিভুজের মতোই ডিফাইন করে। মূলত এটা দেখো এই আমরা একটা ত্রিভুজের মতোই হাফ ইনটু ভূমি ইনটু উচ্চতা করলে মোটামুটি পেয়ে যায় মোটামুটি, কারণ স্ট্রেট লাইন থাকে ত্রিভুজের মতো, যার কারণে এখানে যে ভ্যালুটা পাবা সেটা হবে মডুলাস অফ রেজিলিয়েন্স বলে, উইদিন ইলাস্টিক অর ইল পয়েন্ট লিমিট পর্যন্ত আর কি। তো এইটাকে মানে সহজ করে তোমার বের করার জন্য, মডুলাস অফ রেজিলিয়েন্স বের করার জন্য আসলে জি দ্বারা প্রকাশ করছে, এবং জি যেটা এখানে বের করছে সূত্র দেখো, সূত্র সরাসরি দিয়ে দেওয়া আছে, এখানে প্রপোর্শনাল লিমিট পর্যন্তই ধরছে। তাহলে যেহেতু ত্রিভুজ সেটা প্রপোর্শনাল লিমিট পর্যন্ত, কিন্তু ত্রিভুজ দেখো আমরা দেখি এই যে প্রপোর্শনাল লিমিট পর্যন্ত জিনিসটা কিন্তু ত্রিভুজই আছে। বুঝতেছো এটা যে ত্রিভুজ আছে, তাহলে এটা সিগমা পিএল, এটা এপসাইলন পিএল। তাহলে আমরা যদি এরিয়া বের করতে চাই, হাফ ইনটু সিগমা পিএল ইনটু এটা সিগমা পিএল, এটা এপসাইলন পিএল, সো হাফ ইনটু সিগমা পিএল ইনটু এপসাইলন পিএল। সো এটাই লিখছে আর কি এখানে সূত্রে। তো সো তোমরা মডুলাস অফ রেজিলিয়েন্সটা বের করবা, এটা পিএসআই তে পাবা। এখন আসো, মনে হয় যে আমরা কি একটা জিনিস বাদ পড়ে গেছে, আমার যেটা মনে হচ্ছে, ও আচ্ছা ভালো কথা, যে জিনিসটা বাদ পড়ছে এটা একটু বলে দেই। এই জিনিসটা তোমাদের বলতে হবে, সেটা হলো সব সময় গ্রাফ যে তুমি এরকম শুরুতে স্ট্রেট লাইন পাবা সেরকম না। এই যে শুরুতেই স্ট্রেট লাইন পাইছো, এই লাইনটা পুরোপুরি একটা স্ট্রেট একটা লাইন পাইছো। যদি এরকম স্ট্রেট লাইন না পেয়ে এরকম বাঁকা একটা লাইন পাও, শুরুর দিকে বেঁকে গেছে এরপরে স্ট্রেট, আসলে এই পোরশনটা শুধুমাত্র স্ট্রেট, এরকম না? বুঝতেছো? জি স্যার। সেই ক্ষেত্রে কি করবা? সেই ক্ষেত্রে এই যে অল্প যে ভ্যালুটুকু এখান থেকে এই যে ভ্যালুটুকু, এই ভ্যালুটুকু বলা হয় ইরর। এখন প্রশ্ন হলো তাহলে ইররটা কি করবা? মডুলাস অফ ইলাস্টিসিটি ক্যালকুলেশনে ইরর মাইনাস করার দরকার নাই, কারণ তুমি প্রত্যেকটা এখানে মনে করো যে স্লোপ যখন বের করবা, তখন এই যে এপসাইলন 1 এপসাইলন 2, এপসাইলন 1 এও বাদ যাচ্ছে, এপসাইলন 2 এ বাদ যাচ্ছে, তার মানে দুইটা ডিফারেন্স যেটা নিবা সেটাতে তো কোনো লাভ হচ্ছে না, একই কথা। সো মডুলাস অফ ইলাস্টিসিটিতে ইরর বাদ দেওয়ার দরকার নাই, বাট এপসাইলন আলটিমেট বের করতেছো, এপসাইলন পিএল আলাদা আলাদা ভাবে যখন বের করবা আলাদা আলাদা ভাবে, তখন এই ইররটা মাইনাস করে নিবা, এই কতটুকু ইরর আসতেছে সেই ইররটুকু মাইনাস করে নিবা। মানে এখানে অ্যাকচুয়াল যে ভ্যালুটা পাবা, ধরো এখানে আলটিমেট যে ভ্যালুটা পাইছো, এটা আসলে এপসাইলন আলটিমেটের যে ভ্যালুটা সেটা আলটিমেটটা হবে না, এখানে এই ভ্যালুটা আলটিমেট হবে না, এটা থেকে মাইনাস করতে হবে, ইররটা মাইনাস করে নিতে হবে। বুঝা গেছে? বুঝতেছো তো যে গ্রাফে চেঞ্জ আসলে এটা লিখে নাও, নোট ডাউন করে নাও। মোটামুটি আমাদের সবকিছুই শেষ। স্যার এররের এক্স ওয়াই পোরশনটা একটু বুঝাই দিলে ভালো হতো স্যার। কোনটা কোনটা?
স্যার এররের যে এক্স ওয়াই পোর্শনটা যেটা আমরা বাদ দিব স্যার, এটা একটু বুঝাই দিলে ভালো হতো স্যার, যে কতটুক থেকে কতটুক মাইনাস করছে। মনে করো যে এখানে তুমি এই যে স্ট্রেট লাইন বের করছো, এখানে স্ট্রেট লাইন নেওয়ার পর তুমি এই স্লোপ বের করে এখানে ই বের করে ফেললা, বাট ধরো এখানে ইরোর যেটা পাইছো তুমি তো বিভিন্ন ভাগে ভাগ করতেছো, এখান থেকে এটা হলো কত 0.02, মাঝখানেরটা হবে তাহলে 0.01, এটারও মাঝখানে তার মানে 0.05, 0.05 কিন্তু ইরোরের মতো আসতেছে, তুমি চোখের আন্দাজে বা তোমার গ্রাফ থেকে বের করে ফেলতেছো, ইরোর হইলো 0.05। তাহলে ম্যাক্সিমাম আলটিমেট স্ট্রেন তুমি যদি পাও, স্ট্রেসে তো আর মাইনাস করার কিছু নাই, এটা তো সিগমা আলটিমেট যেটা পাচ্ছ সেটাই, বাট তুমি তোমার মনে করো স্ট্রেন আলটিমেট যেটা বের করবা, এই আলটিমেটটা মনে করো যে এটা মাঝখানে 0.02 আর 0.04 এর মাঝখানে হলো 0.03, ও সরি এখানে 0.02, এখানে স্যার একটা জিরো বেশি হবে স্যার, 0.01, হ্যাঁ একটা 0.005। একটা জিরো বেশি হবে 0.005। তাহলে এই যে আলটিমেটটা বের করার জন্য জাস্ট এখান থেকে মাইনাস করে নিবা 0.005। সোজা সোজা কিনা জি স্যার। বুঝতেছো? জি জাস্ট স্যার, সিগমা clear। মানে এপসাইলন আলটিমেট পাইলা। একইভাবে এই যে এপসাইলন পিএল বের করার সময় একই কাজ করবা, শুধুমাত্র ই এর ক্ষেত্রে করার দরকার নেই, কারণ তুমি ডেল্টা স্ট্রেস নিচ্ছ, ডেল্টা স্ট্রেন নিচ্ছ, সো দুইটাতেই মাইনাস করা আর না করা তো সেম কথা, ঠিক আছে? ওই জন্য ইয়াতে ইতে করার দরকার নাই, বাকিগুলোতে করবা। স্যার আচ্ছা, রিপোর্ট এবং ফাইনাল তাহলে আর বুঝি নাই, আবার বলো। রিপোর্টে যখন ক্যালকুলেশন লিখবো তখন কি এরর দেখাবো, মানে এরর এত হ্যাঁ। পার্সেন্ট? যদি আসে, তোমাদের তো ডাটা দিয়ে প্রোভাইড করে দিব না, তো তুমি আঁকার পর বুঝবা এরর আসছে না আসছে। এই যে প্রথমটাই আসে নাই, প্রথমটাই আসে নাই, দ্বিতীয়টাই আসছে, তৃতীয়টাই আসে নাই, শুরু থেকে স্ট্রেট লাইন, শুরু থেকে স্ট্রেট লাইন। হ্যাঁ, যদি এটার জন্য ক্যালকুলেশন দেখাবা, ঠিক আছে? আচ্ছা স্যার। আর আর স্যাম্পল ক্যালকুলেশন যে কোনো একটা ফুল দেখাবা, এইটা অথবা এইটা, কারণ এটাতে অনেকগুলো পয়েন্ট আছে, এটা স্যাম্পল ক্যালকুলেশনে দেখানোর দরকার নেই, গ্রাফ আঁকলেই হবে। স্যাম্পল ক্যালকুলেশন হয় এটা অথবা এটা দেখাবা, ফুল দেখাবা আর কি। কয়টা পয়েন্ট? 1 2 3 4 5 6 7টা পয়েন্ট। তো 7টা পয়েন্টের স্ট্রেস স্ট্রেস মনে করো দুই একটা পয়েন্ট দেখাইলে হবে, স্ট্রেস দুই একটা পয়েন্ট বের করা দেখাইলে হবে, আর স্ট্রেন দুই একটা পয়েন্ট দেখাইলেই হবে, 10 সেকেন্ড 20 সেকেন্ড 30 সেকেন্ডের জন্য দেখাইলেই হবে, ঠিক আছে? অথবা তুমি মনে করো টেবিল তিনটারই দেখাবা, তাহলেও হবে। টেবিল তো তিনটারই দেখাবা, স্ট্রেস এবং স্ট্রেনের টেবিল তিনটারই দেখাইতে হবে না, বুঝতেছো? সো ক্যালকুলেটর আসলে বেশি সময় লাগবে না এটা বের করতে, সো সেটা দেখাইলেই হবে, বাট ক্যালকুলেশন যে কোনো একটা দেখাইলেই হলো আর কি। বাট টেবিল যেটা স্ট্রেস স্ট্রেন বের করা তিনটারই দেখাবা, তাহলে তো আমি বুঝবো না। এই আমি কি বলছি বুঝতে পারছো? এই যে স্ট্রেস এবং স্ট্রেন সেটা তিনটারই বের করে দেখাইতে হবে, নাহলে তো আমি বুঝবো না যে তোমরা কি করতেছো। বাট স্যাম্পল ক্যালকুলেশনে যে এটা দেখাবে, এই যে মনে করো যে এটা কিভাবে আসছে সেটা স্যাম্পল ক্যালকুলেশনে একটা দেখালেই হচ্ছে, তাহলে বাকিগুলোর জন্য তো সেম, আমি তো বুঝতে পারবো। আমার কথা বুঝতেছো? জি স্যার। আচ্ছা, ফাইনালি আমরা ডিসকাশন লিখবো পয়েন্ট করে, আর অ্যাসাইনমেন্টের কোশ্চেন গুলো লিখবো। আমি একটু রেকর্ডিংটা অফ করে দিচ্ছি।